কমান্ডার বাইরে গেলেন টয়লেটে, ওই কো পাইলট এয়ারক্রাফটটাকে নিয়ে সুইস অ্যালপসে ক্র্যাশ করে দিয়েছিল। তারপরের থেকেই রুলস আসলো যে যদি একটা পাইলট বাইরে যেতে চায় তাহলে ভেতরে অ্যাটলিস্ট একটা ক্যাবিন ক্রু বসে থাকবে। মানে আমি যদি ইমিডিয়েটলি মানে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস রিয়াক্ট না করি, দেন আই উইল গো অ্যান্ড কলাইড উইথ দি এয়ারক্রাফট। তো ওয়াইড বডি এয়ারক্রাফটের ওয়েকে যদি একটা মিডিয়াম ক্যাটাগরি এয়ারক্রাফট পড়ে যায়, মানে এয়ারক্রাফটও এরকম টপল করে যেতে পারে যদি না কন্ট্রোল প্রপারলি। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানে ওই আমরা একটা সুইস চিজ মডেল যেটা আমরা বলি, যে চিজের সবকটা হোল অ্যালাইন করেছে তারপরে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি পাইলটের মেডিকেল ফিটনেস মানে কোয়েশ্চেন করি, তাহলে আমার মনে হয় আমরা ওনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট গিভেন বাই দ্য বোর্ড ওটাকেও কোয়েশ্চেন করছি। কোনো কারণে দুটো ইঞ্জিন ফেল করে গেছে, ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে অত বড় একটা এয়ারক্রাফটের দুটো ইঞ্জিন ফেল করা নর্মাল না। Stories to be unfold. নমস্কার, আমি সৌমিক। ওয়েলকাম টু পিচিটেল প্রেজেন্টস দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস পডকাস্ট। একজন ফটোগ্রাফার হিসেবে বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে আমার কাজ। তার মধ্যে যে ক্যামেরা অ্যাঙ্গেলটা সব থেকে ইন্টারেস্টিং লাগে বলতে পারেন, সেটা হচ্ছে গডস আই ভিউ। গডস আই ভিউ মানে যেটা অ্যাবভ আই লেভেল আমরা দেখি, উঁচু থেকে দেখি। যেটার প্রকৃষ্ট উদাহরণ আপনাদের সবার বোঝার সুবিধার্থে সেটা হচ্ছে ড্রোন শটস। ড্রোনের সাথে তো আপনারা সবাই পরিচিত। তো যে মানুষগুলো জীবনের একটা বড় অংশ আকাশে ভেসে কাটায় বা দূর থেকে আমাদের দেখে, তেমনই একজন হচ্ছেন ক্যাপ্টেন নন্দিতা হালদার, যিনি দীর্ঘ 20 বছর এয়ার ইন্ডিয়ায় চাকরি করেছেন একজন পাইলট হিসেবে। তিনি আজকে আমাদের গেস্ট। তার কাছেই আজকে আমরা শুনবো আকাশে ওড়ার গল্প, স্বপ্ন ছোঁয়ার গল্প। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম টু পিচিটেল প্রেজেন্টস দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস পডকাস্ট। আপনাকে পেয়ে আজকে খুব ভালো লাগছে। কেমন আছেন? আমি ভালো আছি। ইনফ্যাক্ট আমারও খুবই ভালো লাগছে যে আমি আসতে পেরেছি এখানে, একটা অ্যাভিনিউ পেয়েছি আমার ক্যারিয়ার সম্পর্কে, এভিয়েশন সম্পর্কে বলার জন্যে, লোককে জানাবার জন্যে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এখানে। আমরা আর কি এখানে খুবই কৃতজ্ঞ আপনি এসছেন সময় বের করে। সো যে জায়গা থেকে শুরু করি, যে আমাদের এভিয়েশন হিস্ট্রি দেখলে আমাদের প্রথম যিনি লেডি পাইলট দুর্গা ব্যানার্জি, রাইট? উনি বাঙালি ছিলেন। এটা উনি বোধহয় 1950s-এর। কারেক্ট, 1956-এ উনি 56-এ এয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স জয়েন করেছিলেন। ফার্স্ট কমার্শিয়াল পাইলট, লেডি কমার্শিয়াল পাইলট অফ ইন্ডিয়া। সো সেটার পর তারপরে আর সেভাবে বাঙালি মহিলা পাইলটের কথা শোনা যায় না কেন? এভিয়েশন ফিল্ডটা অ্যাকচুয়ালি অতটা রেগুলেটেড না অ্যাজ ফার মানে চাকরি আসার ক্ষেত্রে। তো অনেক হয়েছে যে লোকেরা ট্রেনিং করেছে কিন্তু আলটিমেটলি হয়তো চাকরির দিকে যেতে পারেনি, কেন কি অনেক গ্যাপ এসে গেছে, চাকরি আসেনি, এয়ারলাইনের রিকোয়ারমেন্ট হয়নি, কেন কি এটা একটা ছোট কমিউনিটি। প্লাস আগে তো এভিয়েশন মানে এয়ার ট্রাভেল অতটা বেশি ছিল না, তো লোকের রিকোয়ারমেন্টও অনেক কম ছিল। 2000-এর পর থেকে 2003 যে সময় ওপেন স্কাইজ হলো আর অনেক এয়ারলাইন জয়েন করলো, শুরু হলো নতুন নতুন, তখন আবার একটা বুম এসছিল। মানে যেরকম 2003-এর আগে 10 বছর কোনো এয়ারলাইন চাকরির জন্যে অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট বের করেনি। অত লোকের মধ্যেখানে যারা করেছে, ছেলে মেয়ে সবাই 10 বছর ধরে চাকরি পায়নি। তো 2003-এর পর থেকে নতুন নতুন ছোট ছোট এয়ারলাইন আসার পরে এই জিনিসটা রেগুলেটেড হয়ে আবার একটুখানি রেগুলার বেসিসে রিক্রুটমেন্ট হতে শুরু করলো। তারপরে তাছাড়া এটা এমন একটা ফিল্ড যেখানে মোস্টলি দেখি আমরা পাঞ্জাবি বা নর্থ ইন্ডিয়ান বা বম্বে, মহারাষ্ট্র ওসব দিক থেকে লোকেরা বেশি যায়। আমার মনে হয় কলকাতার লোকেরা একটু বেশি ইনক্লাইন্ড অ্যাকাডেমিক্সের দিকে। মানে কেন কি আমার নিজের বাবাই খুব চেয়েছিলেন যে আমি রিসার্চ স্কলার হই,
বা আইএএস করি, একটুখানি লড়াই করে বাড়িতে আমি তারপরে এই লাইনে গেছিলাম। যদিও বাবাও পাইলট ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের, বাট উনি খুব আমাকে মানে আমি সেন্ট স্টিফেন্স কলেজে চান্স পেয়েছিলাম কেমিস্ট্রি অনার্স নিয়ে। উনি আমাকে খুব প্রেশারাইজ করেছিলেন যে কন্টিনিউ স্টাডিং, কিন্তু এটা আমার জেদ ছিল, তাই আমি এভিয়েশনে ছেড়ে ছুড়ে চলে এসেছিলাম। এখন একটা ফিগার আমি দিয়ে দিই আপনার নেক্সট কোয়েশ্চেনের আগে, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মানে টোটাল পাইলটসের মধ্যে 15% হচ্ছে ফিমেল পাইলটস, যেটা গ্লোবালি লার্জেস্ট ইন ইন্ডিয়া। ওকে, তো ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ফিমেল পাইলটস আছে। এবার আসি আপনার কথায়, যেটা আপনি বললেন ওপেন এয়ার হওয়ার পর থেকে 2003, এবং আপনি ঠিক তারপরেই 2006-এ জয়েন করলেন এয়ার ইন্ডিয়া, রাইট? সো আপনার এই প্ল্যানটা যে আপনি পাইলট হবেন, এটা কখন, মানে ছোটবেলায় বাবাকে দেখেই ব্যাপারটা এসেছিল না আপনার এই জায়গাটা করতে গেতে? আমাদের যেরকম বাঙালিরা দেখবেন, বাঙালি বাবারা স্পেশালি মেয়ের বাবারা সবসময় এইটা বেশি এনকারেজ করে যে নিজের পায়ে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, যেটা খুবই একটা ভালো জিনিস। বাঙালি বাবারা কিন্তু অত প্রেশার দেয় না যে বিয়ে করো বা ওরকম কিছু, ওরা পড়াশোনা করো। তো সেই জন্য ছোটবেলা থেকে আমার বাবা এইটা তো মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে নিজেকে লাইফে কিছু একটা করতে হবে। তো আমার বাবার প্রফেশনটা খুব ভালো লাগতো, কেন কি একটা ইউনিফর্ম পরে এত দায়িত্বপূর্ণ একটা কাজ করা। তো আমারও মনে হতো যে আমি ওই জায়গাটাতে রিচ করতে চাই। যদিও বা আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে ঢুকেছিলাম, অ্যাকচুয়ালি ভাগ্যে যেটা লেখা থাকে, হঠাৎ করে একদিন নিউজ পেপার পাল্টাতে গিয়ে আমি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমির অ্যাডভার্টাইজমেন্ট দেখি। আর ওরা তখন নিচ্ছে যে অ্যাপ্লাই করো, এই আমাদের কটা স্লট আছে ফর স্টুডেন্ট পাইলটস। তো আমি ওখানে অ্যাপ্লাই করি, ওখানে পেয়ে যাই, অ্যান্ড দেন তারপরে তো জার্নি কন্টিনিউজ। মানে আপনার ইচ্ছেটা মানে বেশ আগে থেকেই ছিল বাবাকে দেখে যে আপনি পাইলট এই প্রফেশনটা? হ্যাঁ, কেন কি এটা ভীষণ অ্যাডভেঞ্চারাস, ভীষণ চ্যালেঞ্জিং, প্রত্যেক দিন একটা নতুন অ্যাডভেঞ্চার। আর আমার ঘুরতে খুব ভালো লাগে, আমার লোকের সাথে মিশতে খুব ভালো লাগে। তো আমার মনে হয় এই জিনিসগুলো আমি মানে এটা হচ্ছে যে নিজের হবিটা করে স্যালারি পাওয়া, তো কেন আমি এটা চুজ করবো না বলুন? অ্যাবসলিউটলি। এই যে বাবার কথা বললেন যে বাবা চেয়েছিলেন আপনি একাডেমিক্সে যান, হ্যাঁ, এছাড়া আপনার মা বা আপনার যে নিকট আত্মীয়রা, তাদের কি রিয়াকশন ছিল যখন তারা দেখলো আপনি পাইলট হতে চলেছেন? তাদের রিয়াকশন কি ছিল? সবাই খুবই খুশি ছিল। তো বাবা, দেখুন বাবা মায়েরা তো সবসময় বাচ্চার দিকে বেশি সতর্ক হয়, তো ওদের একটা ইচ্ছা ছিল, হয়তো বলেছিল, কিন্তু ছেলেমেয়েরা যখন নিজে যেটা চায়, যেটা করে সবচেয়ে বেশি খুশি হয়, ওটা যখন করতে পারে, তো সব বাবা মাই খুব খুশি হয়। সিমিলারলি আমার পুরো ফ্যামিলি ভীষণ সাপোর্টিভ ছিল, তারপরে থেকে ভীষণ হ্যাপি ছিল। আর আপনি যখন পাইলট হলেন সেই সময় ইন্ডিয়াতে ওভারঅল কত পার্সেন্ট লেডি পাইলট ছিলেন? তখনও খুব কম ছিল, তখন অ্যারাউন্ড 5 to 7% মতন হবে, তখনও কম ছিল, ভীষণই লিমিটেড ছিল। কিন্তু ওইটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম লিমিটেশন ছিল, যেহেতু জব অত ছিল না, মানে এর 2000-এর আগে অবধি লোকেদের 10 বছর 5 বছর ওয়েট করার পরে ওরা চাকরি পেত, স্বাভাবিক, একটা বা দুটো এয়ারলাইন্স। তো সেইটার জন্যই অ্যাকচুয়ালি আরো লিমিটেশনটা ছিল। তারপরে আমাদের এই দিকে একটু এভিয়েশন সম্পর্কে অ্যাওয়ারনেসটা কম। যেরকম আজকের দিনে দিল্লি যদি যান, ওখানে প্রচুর ইনস্টিটিউটস আছে যারা গাইডেন্স দিচ্ছে, কোচিং দিচ্ছে যে কিভাবে এই লাইনে আসা যায়, কিভাবে পড়াশোনা করা যায়, পড়াশোনার জন্য কোচিং দেয়। কলকাতায় আমাদের বলতে গেলে সেরকম খুব একটা কিছু অ্যাভিনিউজ নেই। আপনি এটা পাইলট ট্রেনিংটা কতদিনের হয়, মানে এটা কিভাবে হয়, মানে এটা কি ইঞ্জিনিয়ারিং, মানে এই পড়াশোনাটা? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ক্লাস 12 এর পরে এই ট্রেনিংটা করা যায়। আর এখানে মোটামুটি প্রত্যেকটা স্টেটে একটা করে প্রাইভেট অথবা গভর্নমেন্ট স্পন্সর্ড ফ্লাইং ক্লাব আছে, বাইরেও যাওয়া যায়। তো কিছু আমাদের রেগুলেটরি বডি হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, ওদের রেগুলেশন আন্ডারে এই লাইসেন্সটা নেওয়া হয়। এটা কোনো ডিগ্রি না, ইট ইজ নট আ ডিগ্রি, এটা একটা লাইসেন্স। তো লাইসেন্সটা পাওয়া যায় টু স্টার্ট ইয়োর
ক্যারিয়ার ইন এভিয়েশন। তো লাইসেন্স করার জন্য কিছু পেপার্স আছে, গভর্নমেন্ট মানে এডিজিসি এর পেপার আছে, ওইগুলো পড়াশোনা করে পাস করতে হয়। তারপরে ফ্লাইং ট্রেনিং, যেটা অ্যাকচুয়ালি এয়ারক্রাফটে উড়িয়ে 200 ঘন্টার ট্রেনিং করতে হয়, তারপরে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়। খালি সাবজেক্টস না, ওর মধ্যে অনেক রকম আরো পড়াশোনা আছে, ওটা করে লাইসেন্সটা অ্যাপ্লাই করতে হয়। ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দোজ কান্ট্রি যেখানে ওই লাইসেন্স পাওয়ার পরে জবের জন্য অ্যাপ্লাই করা যায়। ওকে, আর বাকি কান্ট্রিতে? ইউরোপ, আমেরিকায় মোস্টলি ওরা কি করে, ওরা একটু এক্সপিরিয়েন্স পাইলট চায়। তো সেই জন্য ওখানে স্টুডেন্ট পাইলট মানে কমার্শিয়াল সিপিএল, কমার্শিয়াল পাইলট লাইসেন্স, সিপিএল হোল্ডার্স, ওরা চার্টার ফ্লাইং করে অথবা অ্যাজ এ ইনস্ট্রাক্টর ফ্লাইং করে, কিছু ঘন্টা বিল্ড আপ করে, তারপরে ওরা এই এয়ারলাইনে অ্যাপ্লাই করতে পারে। তারা এইটা আপনার কি মনে হয় এই প্রসেসটা বেটার, মানে ইন্ডিয়ার যে প্রসেসটা আছে সেটার থেকে? কারণ অলরেডি একজন এক্সপিরিয়েন্সড হচ্ছেন। না, ইন্ডিয়াতে তো যে ট্রেনিংটা দেওয়া হয় ইজ এ সাফিসিয়েন্ট গুড, ভালো ট্রেনিং দেওয়া হয়। মানে ওটাতে একটা সিপিএল হোল্ডারকে তৈরি করেই একটা এয়ারলাইনের এয়ারক্রাফটে বসানো হয়। এরপরে তো এয়ারলাইনের নিজস্ব ট্রেনিং নিশ্চয়ই থাকে। হ্যাঁ, সেটাও একটা ভালো ট্রেনিং দেওয়া হয়, মানে ট্রেনিং এর কোনো কম্প্রোমাইজ নেই পাইলটদের। আপনার যে যখন আপনার ট্রেনিং পিরিয়ডে ছিলেন, মানে তখন সব থেকে চ্যালেঞ্জিং কোন জিনিসটা মনে হয়েছিল ট্রেনিং এর মধ্যে? অ্যাকচুয়ালি এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাগুলো না আমরা ক্লাস 12 অবধি হয়তো 5% করি, মানে হয়তো একটু ইঞ্জিন সম্বন্ধে ফিজিক্সে কোথাও পড়েছি, কিছু লস থিওরামস পড়েছি, একটু জিওগ্রাফি পড়েছি, ওর থেকে বেশি এই এভিয়েশন রিলেটেড পড়াশোনাগুলো আমরা স্কুলে করি না। তো একটু টাইম লাগে বাচ্চাদের এটা আয়ত্তে আনতে, কেন কি পড়াশোনাগুলো কমপ্লিটলি ডিফারেন্ট। এয়ারক্রাফট মানে এয়ারক্রাফট আর ফ্লাইং স্পেসিফিক। তারপরে বাকিটা তো মানে যাদের ইচ্ছা থাকে বাকি সব জিনিস ভীষণই ইন্টারেস্টিং আর অ্যাডভেঞ্চারাস মনে হয়, আর ওই ইন্টারেস্ট এন্ড অ্যাডভেঞ্চার একসাথে কম্বাইন করে টাইমটা বেরিয়ে যায়। কিন্তু আপনার মানে আমি বলতে চাই যেটা সবথেকে চ্যালেঞ্জিং কোনটা ছিল সেই সময়, মানে ট্রেনিং পিরিয়ডে আপনার? ফ্লাইং ওয়াজ নট, মানে কিন্তু খুব একটা চ্যালেঞ্জিং ছিল না, কেন কি ওখানে কিরম ভাবে শেখানো হয়। হ্যাঁ, অফকোর্স একটা জিনিস ছিল যে আমি যখনই আমার বাবাকে দেখেছিলাম ফ্লাই করতে এয়ারলাইনে, তো দেখেছিলাম দুজন করে ফ্লাই করে। তো আমি যখন আমার বাবা আমাকে ফাইনালি ছাড়তে যাচ্ছিলেন আমার ট্রেনিং ইনস্টিটিউটে, একাডেমিতে, তা উনি আমাকে জাস্ট একটা কথা বললেন যে তুমি তাড়াতাড়ি করে সোলোটা নিয়ে নিও। তা আমি বললাম সোলো কি হয়? সোলো তুমি একা একা ফ্লাই করবে এয়ারক্রাফটটাকে? আমি তো কখনো তোমাকে দেখিনি একা ফ্লাই করতে। না, বাট এখানে করতে হবে তোমাকে একা একা ফ্লাইং। তো ওটা আমার কাছে একটুখানি বিস্ময়কর লেগেছিল, কিন্তু যেভাবে আমাদের ওখানে ট্রেনিং দেওয়া হয়েছিল, ভালো করে ট্রেনিং দিয়ে এয়ারক্রাফট সম্পর্কে বুঝিয়ে মানে টেকনিক্স সব কিছু করে ওরা তারপরে সোলো ছাড়ে। বাট চ্যালেঞ্জিং খুব একটা লাগেনি, আমার ভীষণ ইন্টারেস্টিং এন্ড অ্যাডভেঞ্চারাস লেগেছিল। সোলো ছাড়ার কথা বললেন, আমরা রিসেন্টলি একটা মুভিতে দেখছিলাম যেখানে একজন পাইলট যখন ল্যান্ড করবে সামহাও হয়তো হাওয়া উল্টো দিকে বইতে শুরু করেছে এবং তিনি ল্যান্ড করতে পারছেন না। হ্যাঁ, মানে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সের সেই সময় আপনি মুখোমুখি হয়েছিলেন? তো ট্রেনিং এর সময় কি হয়, ইনস্ট্রাক্টর মানে তখন তো স্টুডেন্ট পাইলটদের লাইসেন্স হয় না, তো ইনস্ট্রাক্টরদের লাইসেন্সের ওপরে স্টুডেন্ট পাইলটদের ছাড়ে। তো ইনস্ট্রাক্টরকে খুব ভালো করে জাজ করতে হয় যে আমি যে ট্রেনিংকে ছাড়ছি সে যে সারাউন্ডিং ওয়েদারকে হ্যান্ডেল করতে পারবে কিনা। উইন্ডস থাকতে পারে, ক্লাউডস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো ট্রেনিং এর সময় আমরা ভিজুয়াল কন্ডিশনসে ফ্লাইং করি, আমরা ভিএমসি বলা হয়, ভিজুয়াল মেট্রোলজিক্যাল কন্ডিশনস, যেখানে আমার রানওয়ে বা গ্রাউন্ড ফিচার্স সবসময় ভিজুয়াল থাকবে ককপিট থেকে, ফার্স্ট থিং। সেকেন্ড, মানে মেঘের যদি ক্লাউডি হয়, রেনি হয়, তো তখন তো ছাড়াই হবে না। উইন্ডসেরও সবসময় একটা রেস্ট্রিকশন থাকে। মোটামুটি যেসব জায়গায় রানওয়ে, ইভেন বড় এয়ারপোর্টের রানওয়ে তৈরি আছে, ওখানে উইন্ডসের
ওরা দেখেই আগে রানওয়ে তৈরি করেছে যেখানে উইন্ড অ্যাক্টিভিটি কম হবে বা কিছু কন্ট্রোল। হ্যাঁ, তো উইন্ডটা ওরা দেখে, যদি দেখে যে হ্যাঁ ব্যাড ওয়েদার আসছে বা উইন্ড স্ট্রং হতে পারে, আমাদের তো মেট্রোলজিক্যাল প্রেডিকশনস আগে থেকেই থাকে, তাহলে ওই সময় স্টুডেন্ট পাইলটদের ছাড়া হয় না। ঠিক আছে, ও স্টুডেন্ট পাইলটদের ওই সময় ছাড়া হয় যেখানে জানবে যে হ্যাঁ এই লিমিটেশনের মধ্যে আমার ওয়েদার কন্ডিশন আছে, স্টুডেন্ট হ্যান্ডেল করতে পারবে। সব স্টুডেন্টের আলাদা ক্যাপাবিলিটি থাকে, সেটাও ইনস্ট্রাক্টররা জাজ করে। ওকে, যে হ্যাঁ আমি এই স্টুডেন্টকে আজকে এখন এই সময় ছাড়তে পারি, বা এই স্টুডেন্টকে একটু পরে ছাড়বো আর একটুখানি বেটার হয়ে যাক, ওটাও জাজ করে। যে ফাইনালি একদিন গিয়ে একা একটা ককপিটে বসলেন, সেই এক্সপিরিয়েন্সটা কেমন? মানে ওই দিনের গল্পটা যদি ওই দিনে যদি আপনি ফিরে যান আর কি। হ্যাঁ, ওইটা আমার জন্য ভীষণই মেমোরেবল, যে আমি একা একটা এয়ারক্রাফটকে নিয়ে যাচ্ছি। যখন টেক অফ করতে গেছিলাম, টেক অফ করে তো নিলাম, কিন্তু আমাদের এভিয়েশনে একটা কথা আছে যে টেক অফ ইজ ইয়োর চয়েস, ইউ মে অর মে নট, বাট ল্যান্ডিং ইজ নট ইয়োর চয়েস, ইউ হ্যাভ টু কাম ব্যাক এন্ড ল্যান্ড সেফলি, ইউ হ্যাভ টু ডু ইট। তো টেক অফ যখন করে নিলাম, হ্যাঁ মনের মধ্যে তো খুবই ইয়ে হচ্ছিল যে আই হোপ এটা সব কিছু ঠিক করে হয়ে যাবে। আমার এখনো মনে আছে আমি একটা গান গাইতে গাইতে, আমাদের ফার্স্ট যে সোলোটা হয় এটা আমরা বলি সার্কিট ফ্লাইং, মানে রানওয়ে থাকে, রানওয়ের চারিদিকে আমরা এরকম একটা সার্কিট বানিয়ে এসে ল্যান্ড করি, ওটা ফার্স্ট হয়। তারপরে 2টো সার্কিট করতে দেয়, তারপরে 3টে সার্কিট করতে দেয়, তারপরে 1 ঘন্টা ওড়াতে দেয়, আস্তে আস্তে ওটা ফেজ বাই ফেজ হয়। তো ফার্স্ট যে সোলোটাতে টেক অফ করলাম, একটা গান গাইতে গাইতে নিজের কাজ করে আরামসে এসে ল্যান্ড করে গেলাম, দ্যাট মানে ফার্স্ট মানে ইয়েটা পেরোলাম। তো অ্যাকচুয়ালি বেশি যদি ভাবি তাহলে মানে ওই সময় যদি বেশি ভাবি তাহলে বেশি ভুলভাল হওয়ার চান্স হয়। জাস্ট হ্যাভ ফেথ যে আমি জানি, আমি শিখেছি, যেটা জানি আমি সেটা করব, ওর থেকে বাইরে কিছু করব না, এসে ল্যান্ড করে যাবো। এক্সাইটমেন্টটা কন্ট্রোল হয়, মানে এক্সাইটমেন্ট থাকে। হ্যাঁ, এক্সাইটমেন্ট খুব থাকে, কন্ট্রোল হয়ে যায়। হ্যাঁ, মানে ওটা একটা পারফরমেন্সের মোমেন্ট, তখন অ্যাড্রিনালিন খুব হাই থাকে, যে আর প্লাস অনেক অডিয়েন্স থাকে, সব স্টুডেন্টরা বাকিরা সবাই দাঁড়িয়ে, স্টুডেন্ট ইনস্ট্রাক্টর ওরাও দাঁড়িয়ে দেখে, ওদেরও একটা এক্সপেকটেশন থাকে, ভীষণ ভালো অ্যাড্রিনালিন রাশ। আর মানে ইটস লাইক তখন সত্যি মনে হয় যে দুনিয়াটা আমার কন্ট্রোলে, তো আমাকে সবকিছু ঠিকঠাক করে নামতেই হবে। মেঘের ওপরে যখন আপনি থাকেন তখন কি চলে মন? এটা যে একটা পাইলটকে অনেক দিক দেখেই অনেক জিনিসপত্র মাথায় রাখতে হয় অ্যাট দ্য সেম টাইম। একটা জিনিস যেটা আমাদের সুইচ অফ করতে হয় সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি লাইফটা। মানে এয়ারক্রাফট বাড়িতে তো অনেক রকম প্রবলেমস থাকতেই পারে, তো যখন আমরা ককপিটে ঢুকি তখন আমরা ওই বাড়িটাকে পুরো কমপ্লিটলি সুইচ অফ করে দিই, কি হচ্ছে না হচ্ছে, কেন কি আকাশে তো থেকে আমি বাড়িতে কিছু করতে পারবো না। তো যখন আমরা মানে এই এয়ারলাইনে যখন ফ্লাই করি, হ্যাঁ অটো পাইলট থাকে ঠিকই, অটো পাইলটকে কমান্ডটা কিন্তু পাইলটদের দিতে হয়, যে তো এটা খুব ইম্পর্টেন্ট দেখা যে আমরা ঠিক কমান্ডটা দিচ্ছি কিনা। তারপরে অটো পাইলট একটা মেশিন, যে কোনো সময় মেশিনটা ম্যালফাংশন করতে পারে, বা আমি একটা কমান্ড দিলাম, মেশিনটা ওই কমান্ডটা নিল না, তো এভরি টাইম আমাদের একটা কুইক স্ক্যানিং আর মনিটরিং করতেই হয়। যদিও বা হয়তো আমি চুপচাপ বসে আছি, বসে খালি ওই রুট ম্যাপ দেখছি, বা অন্য আমার যে পাইলট আছে সাথে, কো পাইলট বা কমান্ডার, তার সাথে দুটো অন্য কথা বলছি, বাট কনস্ট্যান্টলি আমাদেরকে স্ক্যান করতে হচ্ছে, মনিটর করতে হচ্ছে যে মেশিনটা ঠিকভাবে চলছে কিনা। তারপরে কমিউনিকেশন আছে, কন্টিনিউয়াস একটা মনিটরিং চলতে থাকে, কন্টিনিউয়াস মনিটরিং। সিক্স সেন্স কতটা ইম্পর্টেন্ট, নাকি সিক্স সেন্সের এখানে কোনো ভূমিকাই নেই? যে না, অনেকটাই ভূমিকা আছে। মানে একটা পাইলট সে দেখি মানে ইনস্ট্রুমেন্ট তো বলছে কিছু একটা, কিন্তু সে নিজেও বুঝতে পারছে যে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে যে হ্যাঁ এই ওয়েদার, ধরুন একটা জায়গায় আমরা ওয়েদার রেডার যে রিড করি,
আমাদের কালার কোডিং আছে যে এরকম কালার থাকলে এই ওয়েদারকে এতটা অ্যাটলিস্ট অ্যাভয়েড করবে বা এখান দিয়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ, সেটা ইনস্ট্রুমেন্ট একটা জিনিস বলছে, কিন্তু পাইলটের গাট ফিলিং বলছে যে না, এইটা আমার ঠিক মনে হচ্ছে না, আমি আরেকটু ডিভিয়েশন আমার নেওয়া উচিত। এই গাট ফিলিং গুলো খুব ডেফিনেটলি। matter করে। আদারওয়াইজ এই এয়ারলাইনে ফ্লাই করতে গিয়ে তো ব্যাড ওয়েদারের সম্মুখীন প্রায় হতে হতো। যারা এই কলকাতা থেকে ফ্লাই করে ওদেরকে তো মানে ওয়েদার পাইলটই বলা হয়, কেন কি আমাদের এদিকে এই ইস্টার্ন রিজনে এত ওয়েদার অ্যাক্টিভিটি হয়। আচ্ছা। আমরা প্রায় সবসময় ওয়েদারের মধ্যে ফ্লাই করি। ওয়েদার অ্যাক্টিভিটি বলতে, কারণ আমরা তো নিজে থেকে দেখছি ওকে গরমকাল নরমালি আছে বিষয় আশয়, হ্যাঁ, আপনারা কি কিন্তু উপরে গিয়ে আলাদা কিছু এই পান? যেরকম হ্যাঁ, এইখানটা যেরকম হয় না, বাট এই কলকাতা থেকে টেক অফ করে যখনই আমরা এই পশ্চিম দিকে যেতে যাই, এইখানে যে ওই ল্যান্ড মাস সি মাস মানে ওয়াটার মাস যেখানে মিট করছে, সবসময় কন্টিনিউয়াসলি ওয়েদার অ্যাক্টিভিটি হয়। Okay. আর বড় বড় কিউমুলোনিম্বাস ক্লাউডস অনেক উঁচু অব্দি হয়ে থাকে। আমার মনসুনের থেকে প্রি মনসুনটা বেশি ডিফিকাল্ট ফেজ হয়, কেন কি ওখানে এক্সেসিভ টার্বুলেন্স হয়। প্যাসেঞ্জারদের জন্যেও একটুখানি ডিসকমফোর্টিং হয়, ক্যাবিন ক্রুদেরও কাজ করতে ডিসকমফোর্টিং হয়। তো এইসব আর তারপরে এই যখন আমরা নর্থ ইস্টে ফ্লাই করি, আমরা হিলি রিজনের মধ্যে ফ্লাই করছি, ছোট ছোট ফ্লাইট, এই টেক অফ করলাম, একটুখানি গেলাম, আবার নামতে হলো। তো অনেকগুলো আমাদের এরকম প্রেশারাইজেশন সাইকেলস হয়, তাতে টায়ার্ডনেস বডিতে বেশি হয়। তো এসব মিলিয়ে আর কি এই দিককার পাইলটরা একটু বেশি সিজনড হয় ডিফিকাল্টি হ্যান্ডেল করার জন্যে। আপনি টার্বুলেন্সের কথা বলেন, রিসেন্ট টাইমেই দেখছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সে টার্বুলেন্সের জন্য একজন মারা গেছে। হ্যাঁ, মানে টার্বুলেন্স কি এতটাও মারাত্মক হতে পারে যেখানে একজনের ডেথ হচ্ছে? মানে হতে পারে। এবার দেখুন, ওই যে পাইলট বলে না যে বা ক্যাবিন ক্রু যখন বলে যে আমরা সিট বেল্ট সাইনটা অফ করে দিচ্ছি, আপনার সেফটির জন্য তবুও লুজলি সিট বেল্টটা লাগিয়ে রাখা উচিত। তো ভীষণ ইম্পর্টেন্ট যে সবসময় সিট বেল্ট পরে থাকা, আপনার দরকার না হলে সিট বেল্ট খুলবেন না, সিট বেল্ট পরে থাকবেন। কেন কি হয়, অনেক রকম টার্বুলেন্স হয়। একটা হয় ওয়েদারের টার্বুলেন্স, মানে দেখতে পাচ্ছি ক্লাউড আছে, তার আশেপাশে দিক দিয়ে গেলে বা তার মধ্যে দিয়ে মাঝে মাঝে গেলে একটা টার্বুলেন্স হয়। একটা হয় ক্লিয়ার এয়ার টার্বুলেন্স, মানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যেই লেভেলে যাচ্ছি হয়তো ওটা একটা মানে মার্জিং জোন অফ দুটো লেয়ার ইন দি এয়ার। তো একটা হাওয়া হয়তো এদিকে যাচ্ছে, একটা হাওয়া হয়তো এদিকে যাচ্ছে, হতেই পারে। হ্যাঁ, তো সে ওই লেয়ারে যখন যাচ্ছি খুব টার্বুলেন্স হচ্ছে, বা আমার ওপর থেকে বা সাইড থেকে একটা বড় এয়ারক্রাফট ক্রস করে গেছে, তো দেখবেন ওই এয়ারক্রাফটের পিছনে হাওয়াগুলো এরকম গোল 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 হয়, ওটাকে আমরা বলি ওয়েক টার্বুলেন্স। ওটা খুব ডেঞ্জারাস হতে পারে, ওখানে তো এরকম এয়ারক্রাফট পুরো ঘুরে যেতে পারে। আচ্ছা, এতটা হয়। হ্যাঁ, তো থ্রাস্ট ওই এয়ারক্রাফটের অনেক বেশি না। তো মানে যেই এয়ারক্রাফট আমি ফ্লাই করছি একটা সিঙ্গেল আইল বা ন্যারো বডি এয়ারক্রাফট, যদি ওটাকে আমরা মিডিয়াম ক্যাটাগরি এয়ারক্রাফট বলি, আর হেভি ক্যাটাগরি হচ্ছে যে চারটে ইঞ্জিন আছে, বা মানে ডাবল আইল এয়ারক্রাফটগুলো হচ্ছে হেভি এয়ারক্রাফট। তো হোয়াইট বডি এয়ারক্রাফটগুলো, তো ওই হোয়াইট বডি এয়ারক্রাফটের ওয়েকে যদি একটা মিডিয়াম ক্যাটাগরি এয়ারক্রাফট পড়ে যায়, বা মিডিয়ামের ওয়েকে যদি একটা স্মল এয়ারক্রাফট পড়ে যায়, তো টার্বুলেন্স মাত্রাটা অনেক বেশি হয়। মানে এয়ারক্রাফট পুরো এরকম টপল করে যেতে পারে যদি না কন্ট্রোল প্রপারলি। ওগুলোর সব ট্রেনিং দেওয়া হয়, ওগুলোর অ্যাভয়েডেন্স প্রসিজার টেকনিক সব লেখা আছে। কিন্তু আপনি যদি আপনাকে বলি যে এই সিচুয়েশন গুলো অ্যাভয়েড করার জন্য যাত্রীদের তরফ থেকে, যারা প্যাসেঞ্জার তাদের তরফ থেকে কি করা উচিত? মানে ওই সিট বেল্ট বেঁধে রাখা। সিট বেল্ট, হ্যাঁ, কেন কি হয় না, অনেক সময় টার্বুলেন্সের জন্য এয়ারক্রাফটটা হঠাৎ করে ব্যাঙ্ক করে গেল, বা ড্রপ করে গেল, বা হাইট ইনক্রিজ করে গেল। এবার সিট বেল্ট যদি বাঁধা থাকে তাহলে মানে যাত্রী তার সিটের মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে। যদি সিট বেল্ট না বাঁধা থাকে সে সাইড হয়ে পড়ে যেতে পারে। হঠাৎ করে মানে বডি তো ইনার্শিয়া থাকে, তো এবার কি হয়, বডিটা এখানে আছে, এয়ারক্রাফটটা নেমে গেলে ধুম করে গিয়ে মাথাটা ওপরে লাগবে, ঘাড়টা ভেঙে যেতে পারে, পড়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে, ভীষণ বাজেভাবে ইনজোর্ড হতে পারে। ইনফ্যাক্ট যখন ওই আমরা কি বলে এয়ারক্রাফট যখন পার্কিংও করে,
তখন দেখবেন অনেক সময় প্যাসেঞ্জাররা তাড়াতাড়ি নামার জন্য আগে হ্যাড ট্র্যাক খুলে ওপর থেকে ব্যাগেজ নামাতে শুরু করে দেয়, কিন্তু যতক্ষণ না পার্ক হয়ে থাকে, যতক্ষণ না পার্ক করে এয়ারক্রাফটটা, ওঠা উচিত না। কেন কি হঠাৎ করে যদি ব্রেক সিস্টেম ফেলিয়ার হয়ে গেল, এত জোরে এয়ারক্রাফটটা ঝটকা দেয় যে আপনি দাঁড়িয়ে আছেন এমনভাবে পড়ে যাবেন যে আপনার হাত পা ভেঙে যাবে। আচ্ছা, হ্যাঁ, মানে জেনারেলি ল্যান্ড করে যাওয়ার পর আমরা মানে প্যাসেঞ্জাররা ভাবি যে ওকে মানে নেমে গেছি, সেফ ব্যাপারটা। না না, অনেক কিছুই হতে পারে। তো সেই জন্য তখন সিট বেল্ট বেঁধে, তো ক্যাবিন ক্রুরাও ঘুরতে পারতো, ওরাও তো বসে থাকে। তো কিছু ডিসিপ্লিন একটু ফলো করতে হবে এয়ারক্রাফটের মধ্যে, না হলে গন্ডগোল আছে। ডিসিপ্লিনের কথা বললেন, এবার পাইলটদের জীবন আমরা মুভিতে যেভাবে দেখি, কারণ খুব বেশি তো পাইলটদের আমরা দেখি না আশেপাশে, ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা লাইফ, হ্যাঁ, বাট আমি যখন আপনার ব্যাপারেই পড়াশোনা করছিলাম তখন মনে হচ্ছিল যে না, মানে অনেক বেশি ডিসিপ্লিন হওয়া হয়তো বোধহয় পাইলটদের। অ্যাকচুয়াল লাইফটা কেমন হয় পাইলটদের? অ্যাকচুয়াল লাইফটা একটু ডিফিকাল্ট হয়, কেন কি ফার্স্ট থিং, একটা তো আপনি বাই চয়েস পাইলট হয়েছেন, তো এটা আপনার কমিটমেন্ট, আপনি ওটাতে সরতে পারবেন না। ফিজিক্যাল ফিটনেস, এভরি ইয়ার পাইলটদের মেডিকেল হয়, তো ফিজিক্যাল ফিটনেস রাখা খুব দরকার। মানে সব টপ টু বটম বডিতে চেক করা হয়, তো ভালো খাওয়া, ভালো রেস্ট করা, রেগুলার এক্সারসাইজ করা, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, করতে হবে। তারপরে হচ্ছে যে এই সাপোজ ধরুন আপনার বাড়িতে আজ একটা গ্যাদারিং আছে, আর কালকে সকালে আপনার ফ্লাইট আছে, তো রেস্ট প্রপার রেস্ট বিফোর দ্য ফ্লাইট ভীষণ ইম্পর্টেন্ট, নাহলে আপনি ককপিটে কনসেন্ট্রেট করতে পারবেন না। তো আপনার বাড়িতে গ্যাদারিং আছে, আপনার রেস্ট অফ দ্য ফ্যামিলি গ্যাদারিং অ্যাটেন্ড করছে বা হোস্ট করছে, আপনাকে ঠিক টাইমলি গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। তো সেটা বডি অনেক সময় অ্যাডজাস্ট করে উঠতে পারে না, বাট করতে হবে। অ্যালকোহল কনজাম্পশন বা অন্য কোনো অ্যাক্টিভ সাবস্টেন্স কনজাম্পশন বা কোনো মেডিসিন ওভার দ্য কাউন্টার নেওয়া যায় না, ওর অনেক রকম এফেক্ট থাকে, সবসময় ডক্টর কনসাল্ট করে নিতে হয়। তারপরে সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স অফকোর্স আপনি নিতেই পারবেন না, বিকজ ওটার অনেক রকম এফেক্ট হয়। অ্যালকোহল, ওটার এফেক্টটা কম হয়, বাট আজকে আপনার বাড়িতে গ্যাদারিং আছে, কাল সকালে ফ্লাইট আছে, ম্যান্ডেটরি 100% ব্রেথ অ্যানালাইজার চেক হয় বিফোর এভরি ফ্লাইট। তো আপনাকে সেই ডিসিপ্লিনটা রাখতে হবে যে আপনি কনজাম্পশন করতে পারবেন না। অনেক সময়, আর এটা এমন একটা প্রফেশন যেখানে আপনি স্ট্যান্ড বাইতে আছেন, মানে হয়তো আপনার কালকে কোনো অ্যাজ সাচ রস্টার ডিউটি নেই, বাট আপনাকে স্ট্যান্ড বাইতে রেখে দেওয়া আছে। এদিকে কালকে আপনার কোনো হয়তো ইনভিটেশন আছে বা আপনার কোনো ফাংশন আছে, আপনাকে যদি বলে যে হঠাৎ করে পুল আউট করে রাষ্ট্র থেকে যে আপনাকে এই ফ্লাইটটা করতে হবে, আপনাকে যেতে হবে, তো মেন্টালি ওইরকমভাবে একটু ডিট্যাচড হয়ে যেতে হবে যে মানে 24/7 বেসিক্যালি রেডি থাকা। কারণ এই কথাটা আপনি বলেন আমি রিলেট করতে পারছি। একবার আমি খুব সম্ভবত মুম্বাই বা সুরাট থেকে ফিরছিলাম কলকাতায়, তো ফ্লাইট প্রায় 2 ঘন্টা লেট, হ্যাঁ, এবং পাইলট আসেনি। পরে প্রায় 2 ঘন্টা পরে একজন পাইলট এলেন, তিনি উঠলেন, স্বাভাবিক সবাই চিৎকার চেঁচামেচি করছে 2 ঘন্টা লেট। হ্যাঁ, তখন উনি বললেন আমি আজকে আমার ডিউটি ছিল না, কোনো কারণে যিনি অ্যাসাইন ছিলেন ওই ফ্লাইটটা নিয়ে আসার জন্য উনি আসতে পারেননি, আমাকে জানানো, আমি এমার্জেন্সি বেসিসে এসেছি, তার জন্য এই সময়টা আমার লেগেছে। মানে এরকমও হয়, মানে বেসিক্যালি আপনি ডিউটিতে নেই কিন্তু হয়, ডেফিনেটলি হতে পারে। দেখুন কি হয়, সাপোজ আপনি সকালবেলা উঠেছেন, সবকিছু ঠিক আছে, হঠাৎ করে আপনার ধরুন 12টার সময় আপনাকে বেরোতে হবে, সাডেনলি অ্যারাউন্ড 10-ish আপনার একটু আনওয়েল, মানে নর্মালি হয়তো লাগবে না, মানে নর্মাল কাজ করতে গেলে হয়তো এটা হলো না, আপনার নসিয়েটিং লাগছে, ভালো লাগছে না শরীরটা, তারপরে দেখলেন যে একটু জ্বর আসছে, তো এরকম শরীর নিয়ে তো যাওয়া উচিত না, তো সে হয়তো সিক রিপোর্ট করলো, তো এবার স্ট্যান্ড বাই যে আছে তাকে ওই সময় ইনফর্ম করা হলো, সে রেডি হয়ে তারপরে আসলো, তো এইটা তো হতেই পারে, কেন কি হিউম্যান বিং আফটার অল। ধরুন অনেক সময় দেখি আর্মিরা চিঠি লিখে যায় কোনো যুদ্ধে যাওয়ার আগে, বা এই ঘটনায় চিঠি লিখে যায়, কোনোদিন নিজেকে চিঠি লিখেছেন বা সেই আইডিয়াটা এসছে?
না সেই রকম আইডিয়া আসেনি, কিন্তু এভিয়েশনের এই পাইলট বা ক্যাবিন ক্রু হোক, ফ্যামিলি ব্যাক অফ দ্য মাইন্ড একটু তো প্রিপেয়ার্ড থাকে যে আজকে গেল হয়তো নাও আসতে পারে। এরকম একটা চিন্তাধারা তো থাকে ফার্স্ট থিং। 99.9% চলেই আসবো, কেন কি অনেক সেফ। 0.1% তো থাকে যে নাও আসতে পারে, কোনো দুর্ঘটনা হতেই পারে, বাট আমরা সেটা কনসিডার করি না। যেটা আমি পেতাম আজকাল তো মানে এই কমিউনিকেশন অনেক বেড়ে গেছে, মোবাইল আছে, তো সবাই সবাইকে হোয়াটসঅ্যাপ করে, SMS করে দেয়, ইমেল করে দেয়। আগে যেটা পেতাম বা এখনো সেটা হয় অনেক সময়, যে আমার বাবা যখন ফ্লাইং করে আসতেন, আমার মা যখন বাবার কাপড় জামা লন্ড্রি করতে দিত, অনেক সময় বাবার জ্যাকেটের পকেট থেকে, প্যান্টের পকেট থেকে নোটস পেতাম, প্যাসেঞ্জাররা লিখে পাঠিয়েছে যে ডিয়ার ক্যাপ্টেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে আপনার জন্য আমরা সেফলি ল্যান্ড করতে পারলাম, মানে খুবই হ্যাপি আপনি ছিলেন। তো এই নোটসগুলো খুব ফুলফিলিং, খুবই আনন্দদায়ক। এরকম ছোট ছোট নোটস বাবার পকেট থেকে অনেকবার পেয়েছি আমরা, আর খুব ভাল লাগে। আপনি পেয়েছেন নিজে এই নোটস কখনো? হ্যাঁ, আমাকে প্যাসেঞ্জাররা ওরা এখন লিখেই কি বলে টিস্যু পেপারে লিখে পাঠিয়ে দিত। তো ইট ওয়াজ ভেরি নাইস। সবথেকে মানে যে কথাটা আসলে হয়তো আপনাকে ইমোশনাল করে, মানে দেখেও আপনাকে বোঝা যাচ্ছে যে একটু কিছু মনে পড়ছে আপনার। একজন তো আমাকে একবার দেখেই মানে কিছুক্ষণ পরে সে একটা স্কেচ বানিয়ে আমার পাঠিয়ে দিয়েছিল। আর সে লিখে পাঠিয়েছিল যে তখন অনেক ছোট ছিলাম অবশ্য, ছোট ছোট চুল ছিল আমার, যে I feel very proud that today you are my captain. Such a young, sweet girl is the captain of my flight today. Thank you very much for taking us from here. Like, কোথায় যাচ্ছিলাম, যতদূর মনে হচ্ছে দিল্লি কলকাতা ফ্লাই করছিলাম, টেকিং আস ফ্রম দিস পজিশন দ্যাট পজিশন, রেখে দিয়েছি, ওটা এখনো আছে আমার কাছে। মেমোরেবল এই জিনিসগুলো। এবার আসি, ধরুন ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা তাকাই, যে যে প্রিমিয়াম এয়ারলাইন্স ব্র্যান্ডগুলো রয়েছে তার মধ্যে ইন্ডিয়ার কোনো ব্র্যান্ড নেই, ঠিক আছে? তো অথচ মানে এয়ার ইন্ডিয়া তো এতদিনের ব্র্যান্ড, হ্যাঁ, এবং ভারতের সব থেকে বড় ব্র্যান্ড। সো এয়ার ইন্ডিয়া ওই জায়গাটায় পৌঁছয়নি কেন? এয়ার ইন্ডিয়াকে কেন প্রিমিয়াম বলা হয় না? এবং প্রিমিয়াম ব্র্যান্ড যেগুলো হয়েছে মানে তারা কেন হয়েছে, মানে এক্স্যাক্ট তাদের ডেফিনিশন কি কি, যে সিঙ্গাপুর বা কাতার এয়ারলাইন্স এগুলোকে কেন আমরা প্রিমিয়াম ব্র্যান্ড? হ্যাঁ, এই কিছু কিছু এয়ারলাইন যেরকম আপনি যেরকম বললেন, সিঙ্গাপুর বলুন, এমিরেটস বলুন, কাতার, এতিহাদ, এদেরকে প্রিমিয়াম বলা হচ্ছে কেন কি এদের দুটো জিনিস, এক তো ওদের সার্ভিস খুব ভালো, সেকেন্ড হচ্ছে ওদের সেফটি রেকর্ড খুব ভালো। যে কোনো মারাত্মক দুর্ঘটনা লাস্ট কিছু বছরে হয়নি। তারপরে অনেক এরকম ইন্ডিভিজুয়াল সংস্থান আছে, যেরকম ডিজিসিএ রেগুলেটরি বডি হচ্ছে আইকাও, ন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। আইকাও রুলস অ্যান্ড রেগুলেশনস হিসাবে ডিজিসিএ চলে। তো সিমিলারলি আরও ওরকম ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, যেরকম আয়াটা। তো এরা রেগুলার বেসিসে অডিটস করতে থাকে। অডিট করে ওরা একটা জায়গায় মানে দেখে যে মানে সেফটি অডিট করে, ওরা সেফটি অ্যান্ড কোয়ালিটি অডিট করে, কোয়ালিটি অফ দি এয়ারলাইন। তো ওই অডিটের পারফরমেন্সের উপরেও ডিপেন্ড করে যে কতটা যে অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া ইজ কনসার্ন, যেটা ছিল, দেখুন সার্ভিস ওয়াইজ আগে তো আমাদের গভর্নমেন্ট থেকে ফান্ডিং আসতো, এবার কীরকম ফান্ডিং আসতো, ওখানে ওর কতটা কি অ্যাফোর্ড করা যেত, দ্যাট ওয়াজ আ কোয়েশ্চেন। তো সেই জন্য, আর সার্ভিসটা হচ্ছে সেকেন্ডারি ব্যাপার, সেফটিটা মেন, ঠিক আছে? সার্ভিস তো আমি আজকে চাইলে আপনাকে কোল্ড ড্রিঙ্ক দিলাম, কালকে ক্যান্ড জুস দিলাম, পরশুদিন ফ্রেশ জুস দিলাম, তো এই আমার কোয়ালিটিটা বেটার হতে থাকবে, আপনার সার্ভিসটা বেশি ভালো লাগতে থাকবে, কিন্তু আমার মেন কাজ যেটা হচ্ছে পয়েন্ট A টু পয়েন্ট B যাওয়া, ওইটা আমি কত সেফলি আমি যাচ্ছি। তো এয়ার ইন্ডিয়া আর ইন্ডিয়ান এয়ারলাইন্স যদি কম্বাইন করি, মানে ওয়াইড বডি এয়ার ইন্ডিয়ার লাস্ট মেজর
ক্র্যাশ মনে হয় 80s-এ হয়েছিল, আর ইন্ডিয়ান এয়ারলাইন্সের লাস্ট মেজর ক্র্যাশ 93-তে হয়েছিল ঔরঙ্গাবাদে, ওর পরে হয়নি। তো more than 25 years of having a record of safety, তার পিছনে অনেক লোকের অনেকটা কন্ট্রিবিউশন আছে, হার্ড ওয়ার্ক আছে। তো সেফটি রেকর্ড সেভাবে কিন্তু মোটামুটি ভালো ছিল। হয়তো মেনটেন্যান্স ওয়াইজ ইস্যুস আসতো, কেন কি তখন স্পেয়ার পার্টসের খুব মানে আমি এটা গভর্নমেন্ট ওন এয়ার ইন্ডিয়ার কথা বলছি, স্পেয়ার পার্টসের একটু প্রবলেম হতো, মানে গভর্নমেন্ট থেকে ফান্ড স্যাংশন না হলে আমরা বেটার স্পেয়ার পার্টস আনাতে পারবো না, ওটা টাইমলি না আসলে বেশি দিন আপনার এয়ারক্রাফট গ্রাউন্ডে বসে আছে। তো এইসব ইস্যুস আপনি তো জানেন যে গভর্নমেন্ট প্রসিজার্স টেক টাইম, ওভারনাইট হয় না। তো ওইখানে হয়তো একটু প্রবলেমস ছিল, আমাদের হিকাপস ছিল, বাট আদারওয়াইজ যেই এয়ারক্রাফটগুলো এয়ারবর্ন হচ্ছিল দে ওয়ার এয়ারওয়ার্দি। মানে মানুষের যারা এই যে পোস্টগুলো হ্যান্ডেল করছিল ওদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ওয়াইজ কোনো ইস্যুস কখনোই ছিল না। তো হয়তো ওই আবার আপনাকে হয়তো ফ্রেশ জুসের জায়গায় হয়তো ফ্রুটি দিচ্ছিল, সেটা তো আলাদা বিষয়। তো সেখানে একটা ওই প্রিমিয়াম বা গুড এয়ারলাইনের একটা কনসেপ্ট চলে আসে, তো সেটা দিচ্ছিল। বাট যদি এয়ারবর্ন হচ্ছে একটা এয়ারক্রাফট, তো ওই সময় আপনি নিশ্চিত ছিলেন যে এয়ারক্রাফটটা এয়ারওয়ার্দি, তো সেই জন্যই ওটা যাচ্ছে। এবার আসি আমাদের সদ্য ঘটে যাওয়া একটা মেজর দুর্ঘটনা, বোধহয় 93-র পর এত বড় দুর্ঘটনা এই সময়ই হলো। এটা নিয়ে আপনার বাইরে থেকে আপনি তো গত বছরই সদ্য চাকরি ছেড়েছেন, আপনার বাইরে থেকে এটা নিয়ে পুরো মতামত কি? কারণ প্রচুর লোক প্রচুর মতামত দিচ্ছে, এবং যেগুলো রিসার্চ ওয়ার্ক অ্যানালিসিস এসছে সেটাও আপনি পড়েছেন, সব মিলিয়ে আপনার মতামত কি? তো দেখুন, আমি আগেও মানে যে আমার যে কটা মিডিয়া প্রেজেন্স হয়েছে ওখানে বলেছি যে অ্যাটলিস্ট এখন তো এই থিওরিগুলো আমার দেখে যেটা মনে হয়েছে যে ফার্স্টলি কোনো কারণে দুটো ইঞ্জিন ফেল করে গেছে, ঠিক আছে। আজকের দিনে দাঁড়িয়ে অত বড় একটা এয়ারক্রাফটের দুটো ইঞ্জিন ফেল করা নর্মাল না, কেন কি এই এয়ারক্রাফটগুলো এমনভাবে ডিজাইন যে যখন ক্রুজ করছে যদি একটা ইঞ্জিন ফেল করে যায় তাহলে আরেকটা সিঙ্গল ইঞ্জিন দিয়ে ওটা যে কোনো একটা নিয়ারেস্ট এয়ারপোর্টে সেফ এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে। তো দুটো ইঞ্জিন যদি ফেল করে যায় একসাথে, এইটা নর্মাল কনসিডার করা যায় না, এবং সেটা ওঠার 10 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, তো দ্যাট মিনস ডেফিনেটলি কিছু তাই যদি হয় তাহলে আজ দুনিয়ায় যত টু ইঞ্জিন এয়ারক্রাফট উঠছে তাহলে সবাইকে রিকনসিডার করতে হবে ওদের থিওরি। তো কিছু একটা প্রবলেম হয়েছিল যার জন্য দুটো ইঞ্জিন ফেল করে গেছিল। থিওরিজ লাইক টেররিজম, থিওরিজ লাইক পাইলটের সুইসাইড মিশন, আমার ওপিনিয়নে এটা ওয়ার্কআউট করে না। মধ্যিখানে আরেকটা থিওরি শুনেছিলাম যে বলছিল যে ফ্ল্যাপ সেটিং হয়তো ঠিক ছিল না। তো আমি যেটা দেখেছি বা রেকেজে যেটা কিছু রেকেজ পিকচার যেটা দেখেছি ফ্ল্যাপ এক্সটেন্ডেড ছিল, তো ওইটাও আমার জন্যে ওয়ার্কআউট করছে না। হট অ্যান্ড হিউমিড ছিল, কিন্তু ওখানে যে মানে ওয়েদার কন্ডিশন হট অ্যান্ড হিউমিড ছিল, ওভারলোডিংয়ের যে থিওরিটা ওয়ার্কআউট এই জন্যে করে না, কেন কি যে সিস্টেমস আছে ওরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে পাইলটের যদি ক্যালকুলেশনে ঠিক হয়ে থাকে তাহলেই পাইলট যাবে, না হলে পাইলট কিন্তু অফলোড করে দেবে। ওকে, মানে এই রাইটটা পাইলটের আছে। হ্যাঁ, ওকে, কেন কি সেফটি ফার্স্ট না, ওনাকে তো আগে এয়ারক্রাফটটাকে সেফ বানাতে হবে, তো সেজন্য কার্গো অফলোড করা হয়। তো সেই ওভারলোডিংয়ের এটাও আমার ইয়ে হয়নি। এখন যখন প্রিলিমিনারি রিপোর্টটা এসে গেছে, ওই রিপোর্টেও কিন্তু এখানে বলা হচ্ছে যে ফিউলটা কাট অফ হয়ে গেছিলো দুটো ইঞ্জিনে। তো আমার মনে হয় বাকি সব থিওরিগুলো আমরা এখন ডিসমিস করতে পারি, যে দুটো ইঞ্জিন তো রান করতে ফিউল লাগবে, মানে ইঞ্জিনের ফিউলে প্রবলেম, ফিউল সাপ্লাইতে প্রবলেম হয়েছিল, সেই জন্য দুটো ইঞ্জিন বন্ধ হয়ে গেছিলো। তো আমরা এখনো জানি যে জাস্ট কি হয়েছিল,
কেন হয়েছিল এটা আমরা জানি না। এবার ইনভেস্টিগেশন কিভাবে হয় সেটা একটুখানি আমি বলি। যখনই কোনো মেজর ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয়, গভর্নমেন্টের একটা অটোনমাস বডি আছে AAIB, ওরাই ইনভেস্টিগেট করে। তো এখানে এয়ারলাইন বা ডিজিসি এর কোনো রোল থাকে না তখন, মানে কোনো রোল বলবো না, ইন্টারফারেন্স থাকে না, থাকতে পারে না। ওরাই সব এভিডেন্স কালেক্ট করে, ওরাই সব এভিডেন্স সিল করে, ওরাই অ্যানালাইজ করে, ওরাই রিপোর্ট দেয়। তো সেই জন্যে আর অন্য কোনো সোর্স থেকে আমাদের ইনফরমেশন, এই যে বিভিন্ন সোর্স থেকে, এটা তো কতটা অথেন্টিক, মানে আপনি হয়তো বুঝবেন যে সেকেন্ড পাইলট নাকি বলছে, আপনি কি সুইচ অফ করলেন, এই কথাগুলো শোনা গেছে, ফার্স্ট পাইলট বলছে। তো এবার সেটাতে যখন আসছি, AAIB যখন এই প্রিলিমিনারি, এটা তো প্রিলিমিনারি রিপোর্ট, জাস্ট বেসিক একটা রিপোর্ট দিয়েছে। তো আমরা এই CVR রেকর্ডিং এর যখন ট্রান্সক্রিপ্ট বানাই, আচ্ছা আমি এয়ার ইন্ডিয়াতে 5 বছর ফ্লাইট সেফটি ডিপার্টমেন্টে কাজ করেছি, যেখানে আমার কাজটাই ছিল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ইনভেস্টিগেট করা। DGM ফ্লাইট সেফটি পজিশনে কাজ করেছি। তো যখনই একটা CVR ট্রান্সক্রিপ্ট বানানো হয়, ওটা অনেক রকম মেথড আছে এটাকে অ্যানালাইজ করার। প্রথমে তো লাইন বাই লাইন উইথ ইচ অ্যান্ড এভরি সেকেন্ড, লাইক মিনিট সেকেন্ড লিখতে হবে প্রত্যেকটা কনভারসেশন কি হয়েছে। সেটাকে কোরিলেট করতে হয় DFDR ডেটার সাথে, সেটাকে কোরিলেট করতে হয় যে ওই মোমেন্টে পাইলটের কি SOP ছিল সেটার সাথে, আর ওটাকে আরও কোরিলেট করতে হবে যে কতটা টাইমের মধ্যে কনভারসেশনটা হচ্ছে, যে অ্যাকচুয়ালি কি যে অ্যাকশনগুলো ওরা বলছে সেই অ্যাকশনগুলো করতে পারছে কিনা। এই অনেক জিনিস একসাথে অ্যানালাইজ করতে হয়, তাহলে গিয়ে ওই সিচুয়েশনটা আমরা আবার রিক্রিয়েট করতে পারি, তারপরেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। আর সিমিলারলি এয়ারক্রাফট সিস্টেমেও অনেক, এখন এয়ারক্রাফটটা তো ড্যামেজ হয়ে গেছে, সিস্টেমগুলোকে খুব মাইনিউটলি স্টাডি করতে হবে বোঝার জন্য যে কোথায় কোন সিস্টেমে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছিল। এটা 1 মাসে বের করা নট পসিবল, এটা টাইম লাগবে এটা এই জিনিসগুলো অ্যানালাইজ করতে। এখন যখন আমার কাছে সিস্টেমটা ড্যামেজ হয়ে গেছে, মানে এয়ারক্রাফটটা ড্যামেজ হয়ে গেছে, আর রিকাউন্ট করার জন্য আমার কাছে পাইলটরা নেই, তো তখন আমাদেরকে এই জিনিসগুলোর মধ্যেখানে ঢুকিয়ে নিজেদের মাথা লাগিয়ে অ্যানালাইজ করতে হবে। এটা অত তাড়াতাড়ি হওয়া সম্ভব না। ব্ল্যাক বক্স কি? ব্ল্যাক বক্স হচ্ছে বেসিক্যালি একটা ইনস্ট্রুমেন্ট যেটা এয়ারক্রাফটের টেলের কাছে থাকে, যেটার মধ্যে CVR আর DFDR দুটো থাকে। মানে CVR হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার, DFDR হচ্ছে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার। তো CVR কমিউনিকেশন রেকর্ড করে, দুটো পাইলটের মধ্যে কি কমিউনিকেশন হচ্ছে, পাইলট অ্যান্ড ATCর মধ্যে কি কমিউনিকেশন হচ্ছে, পাইলট ক্যাবিন ক্রুর মধ্যে কি কমিউনিকেশন হচ্ছে, ডিফারেন্ট চ্যানেলস আছে কিন্তু সব রেকর্ড করে। DFDR কি করে, কিছু প্যারামিটার্স আমরা, মানে সাম থাউজেন্ডস অফ প্যারামিটার্স আমরা যে কোম্পানি থেকে আমরা এয়ারক্রাফটগুলো নিয়েছি, বোয়িংকে বলে রেখেছি যে আমাদের এই প্যারামিটার্সের রেকর্ড চাই। তো সব ওই প্যারামিটার্সের ডেটা DFDR নিজের মধ্যে রেকর্ড করতে থাকে। প্লেন ক্র্যাশ হলে, আগুন লেগে গেলে, নষ্ট হয়ে গেল, ব্ল্যাক বক্স নষ্ট হয় না কেন? ওইটা একটা ইম্প্যাক্ট প্রুফ ইয়ের মধ্যে থাকে, যে যদি জলের তলাও চলে যায় বা আগুন লেগে যায় বা জোরে যদি এয়ারক্রাফট ওপর থেকে নিচে পড়ে, ওটা নষ্ট হবে, ওটা থাকবে, মানে আপ টু সার্টেন এক্সটেন্ট। এক্স্যাক্টলি মানে ওই লিমিটেশনসগুলো আমি আপনাকে এখন অফ হ্যান্ড বলতে পারবো না, বাট ওটা ওরকম একটা মানে শক প্রুফ, ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ, মানে বক্সটাই তৈরি ওরকম। এই যে কো পাইলট যিনি থাকেন, হ্যাঁ, মানে তার কতটা ভূমিকা থাকে? মানে ধরুন, আমি এটা সম্পূর্ণ একটা অ্যাজাম্পশন থেকে একটা কথা বলছি, ধরুন যিনি ক্যাপ্টেন ছিলেন তার হয়তো সেদিন মেন্টাল স্টেবিলিটি সেই জায়গায় ছিল না, বাই চান্স আমি ধরে নিলাম, হ্যাঁ, সেক্ষেত্রে কি যিনি কো পাইলট আছেন উনি কি টেক ওভার করতে পারেন? উনি কি জিনিসটার দায়িত্ব নিতে পারেন, মানে বসিয়ে রেখে? ডেফিনেটলি। একটা কো পাইলট যখন রিলিজ হয় ডে 1 থেকে, সে তার ক্যাপাবিলিটি থাকে, মানে সে সেভাবে ট্রেন্ড হয় যে তার, কেন এমন হতেই পারে যে ক্যাপ্টেন অজ্ঞান হয়ে গেল, তো কো পাইলটকে তো ফ্লাই করে এয়ারক্রাফটটা অ্যাটলিস্ট সেফলি নামাতে হবে। তো ডেফিনেটলি মানে সে টেক ওভার করতে পারে, মানে পুরো কন্ট্রোল, মানে ক্যাপ্টেন থাকতেও
সেই পুরো কন্ট্রোল মানে এয়ারক্রাফটের মধ্যে ককপিটের মধ্যে সিস্টেমস আছে যে সে পুরো এয়ারক্রাফটটাকে নিজে কন্ট্রোল করতে পারে। তাহলে মানে সে যখন নিজে পুরোটা কন্ট্রোল করতে পারে, মানে এই যে সুইচ অফ করে দেওয়ার যে তথ্যটা উঠে আসছে, মানে বা কনস্পিরেসিটা উঠে আসছে যে ক্যাপ্টেনের মানসিক স্টেবিলিটি ঠিক ছিল না, উনি অফ করে দিয়েছেন। ওটা একটু ব্যাকগ্রাউন্ড দিই। তো ফার্স্টলি তো এই যে সিভিআর ট্রান্সক্রিপ্টটা সামওয়্যার মিডওয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওর আগে পেছনে কি আছে সেটা ওই প্রিলিমিনারি রিপোর্টে দেয়নি। তো এটা আমাদের অ্যাজাম্পশন যে হয়তো ওই জন্য বলছে। ফিউল সুইচেস অফ হওয়ার অনেক কারণ হতে পারে। সুইচের মেকানিক্যাল ফেলিয়ার হতে পারে, কেউ নিজে করতে পারে, কোনো অটোলজিক কাজ করতে পারে, মানে যে এয়ারক্রাফটের কম্পিউটার্সগুলো কিছু একটা সিচুয়েশন অ্যাজিউম করেছে যার জন্য অটোমেটিক্যালি ওরা কাট অফ করেছে, বা পাইলটরা ইন বিটুইন আ প্রসিজারও থাকতে পারে। যেরকম যদি ইঞ্জিন রিস্টার্ট প্রসিজার কেউ করে তখন বলা হয় যে ওটাকে অফ করে আবার অন করো। তো ওরা ইন বিটুইন প্রসিজারও থাকতে পারে। তো আমরা আগেরটাও জানি না, পিছনেরটাও জানি না, এটা আমাদের জাস্ট অ্যাজাম্পশন। তো আমার মনে হয় ওই অ্যাজাম্পশনস গুলোর উপর বেশি ডুয়েল করা উচিত না। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনি যেহেতু এত লম্বা সময় এবং এত 5000 আওয়ার্সের ওপর আপনি ফ্লাই করেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে যতই ডিপ্রেশন আসুক, ডিপ্রেশন বা মেন্টাল হেলথ কি মানুষকে এই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে একটা মানুষ নিজে সুইসাইড করতে পারে, ঠিক আছে, মানে সেটা অ্যাবসলিউটলি ফাইন, সেটা, কিন্তু যখন 240 জন বা 250 জনের জীবন তার উপরে মানে সেই দায়িত্বটা আছে, মানে এই দায়িত্বটা তো কোথাও একটা মানে একটা প্রাইডও একটা পাইলটের, ডেফিনেটলি একটা পাইলটের প্রাইড। ওনার ব্যাকগ্রাউন্ডও যদি দেখি, তো ওনার বাবাও কিন্তু ডিজিসি এর এমপ্লয়ি ছিলেন, এবং উনিও তো বোধহয় 15,000 আওয়ার্সের কাছাকাছি বোধহয় পাইলট নিজে অলরেডি ফ্লাই করেছে। তো ওই থিওরিটাতে ফার্স্টলি আমি এগ্রি করি না, ওটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সেকেন্ড হচ্ছে যে এরকম কেসেস আগে হয়েছে, যেরকম জার্মান উইংস এর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে কো পাইলট ভীষণ ডিপ্রেসড ছিল, তাই যখন কমান্ডার বাইরে গেলেন টয়লেটে, তো ওই কো পাইলট এয়ারক্রাফটটাকে নিয়ে সুইস অ্যালপসে ক্র্যাশ করে দিয়েছিল। তো তারপরের থেকেই রুলস আসলো যে যদি একটা পাইলট বাইরে যেতে চায় তাহলে ভেতরে অ্যাটলিস্ট একটা ক্যাবিন ক্রু বসে থাকবে। তো যেহেতু এরকম ব্যাকগ্রাউন্ড আছে, তো সেই জন্য সব অ্যাঙ্গেল যখন মানে একটা কোনো ক্রাইমের ইনভেস্টিগেশন হয় না, ধরুন সাপোজ ফর এক্সাম্পল আমারই ক্লোজ কেউ হয়তো মানে খুন হয়েছে বা কিছু, এক্সাম্পল দিচ্ছি আর কি, তো পুলিশ বলে যে আপনিও সন্দেহের তালিকার মধ্যে থাকেন। তো সিমিলারলি ইট ইজ অ্যান অ্যাঙ্গেল উইচ দে আর এক্সপ্লোরিং, বাট আমার এক্সপিরিয়েন্স যেটা বলছে, মানে ফ্লাইট সেফটির এক্সপিরিয়েন্স হোক আর ফ্লাইং এর এক্সপিরিয়েন্স হোক, আমার মনে হয় না এখানে ওরকম একটা কেস ছিল। তাছাড়া ওই জার্মান উইংস অ্যাক্সিডেন্টের পরে ম্যান্ডেটরিলি সাইকোমেট্রি টেস্ট সব পাইলটদের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো ওই সাইকোমেট্রি টেস্ট যদি পাইলট পাস করে তাহলে সে ফ্লাইং ডিউটিজের অ্যাক্টিভিটিসে কন্টিনিউ করছিল। তো আর তাছাড়া একটা ইয়ারলি মেডিকেল প্রত্যেক বছর হচ্ছে, হ্যাঁ, ওটা এয়ারফোর্সের মেডিকেল বোর্ড কন্ডাক্ট করে, একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেয়। তো যদি কোনো মানে ডক্টরের সেরকম মনে হয়ে থাকতো তাহলে সে তো আগেই এই অ্যালার্মটা রেজ করতো। তো আমার মনে হয় তাহলে আমরা যদি এখন আজকের দিনে দাঁড়িয়ে আফটার দ্য অ্যাক্সিডেন্ট যদি পাইলটের মেডিকেল ফিটনেস মানে কোয়েশ্চেন করি, তাহলে আমার মনে হয় আমরা ওনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট গিভেন বাই দ্য বোর্ড ওটাকেও কোয়েশ্চেন করছি। হ্যাঁ, তো সেটা আমার মনে হয় না কারেক্ট। এখানে সিস্টেম ম্যালফাংশন হয়েছে। এবার যখনই একটা অ্যাক্সিডেন্ট হয় না, ফার্স্টলি এভিয়েশন অ্যাক্সিডেন্ট কোনো একটা কারণে হয় না। এভিয়েশনে এত চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে যে আপনি ধরুন আজকে একটা জায়গায় ভুল করলেন, ওটা সেকেন্ড লেভেলে গিয়ে ধরা পড়লো, সেকেন্ড লেভেলে ভুল করলেন, থার্ড লেভেলে গিয়ে ধরা পড়লো, থার্ড লেভেলে গিয়ে ভুল করলেন, ফোর্থ লেভেলে গিয়ে ধরা পড়লো। তো অনেক চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানে
ওই আমরা একটা সুইস চিজ মডেল যেটা আমরা বলি, যে চিজের সবকটা হোল অ্যালাইন করেছে, তারপরে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওটা একটুখানি রেয়ার সিচুয়েশন। তো এইটা যখন আমরা ইনভেস্টিগেট করি, যদি আমরা এটা খুঁজেও পাই যে কোনো একটা সিস্টেম মালফাংশন হয়েছে, দ্যাট ইজ নট দ্য কজ, ওটা কিন্তু কজ না। আমাদেরকে এটা জানতে হবে যে সিস্টেম মালফাংশন কেন হয়েছে। আমরা 5 বার ফেরত যাই, বাই 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 বাই। যদি এটা হিউম্যান এরারও হয়, আমরা তো জানি না এখনো কি, ফর এক্সাম্পল যদি এটা হিউম্যান এরারও হয়, তো হিউম্যান পাইলট সে একটা লাইন পাইলট না, সে একটা ট্রেনিং ক্যাপ্টেন, মানে সে একজন এলটিসি ওনার ডেজিগনেশন ছিল লাইন ট্রেনিং ক্যাপ্টেন। তার মানে ওনার চেকস আরো রিগারাস সিভিয়ার মানে বেশি হতো, কেন কি উনি বাকিদের ট্রেন করতেন। সে এত বছর ধরে এত ঘন্টা ধরে একই জিনিসটা দিনের পর দিন করছিলেন। তাহলে আজকে যদি ওনার দিয়ে ভুল হয়েও থাকে, কেন ভুল হয়েছে, ওই কজগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। মানে খালি যে একটা এয়ারক্রাফটের একটা সিস্টেম ম্যালফাংশন করেছে বা প্রসিজার ভুল হয়েছে, সেইটা কিন্তু আমার কজ অফ অ্যাক্সিডেন্ট হয় না। আমাকে অনেকটা পিছনে গিয়ে দেখতে হবে যে আজকে যদি আমি মেন্টালি ঠিক না ছিলাম, সে ইঞ্জিনিয়ার হোক কি পাইলট হোক, ইঞ্জিনিয়ারের তরফ থেকেও ভুল থাকতে পারে, কেন ছিলাম না, আজকে আমার কি এমন এনভায়রনমেন্ট ডিফারেন্ট ছিল, ওই এনভায়রনমেন্টটা ডিফারেন্ট কেন হয়েছিল, ওটা এনভায়রনমেন্টের যে ডিফারেন্ট কেন হয়েছিল, কে ওরকম একটা ডিসিশন নিয়েছিল এনভায়রনমেন্টটা ডিফারেন্ট করার জন্য। তো আমাদেরকে অনেকটা পিছনে গিয়ে ওই রুট কজটা এস্টাবলিশ করে ওইটাকে ফিক্স করতে হবে। ইট উইল টেক টাইম, মানে এরকম না যে আপনি অনেকবারই বারবার ফিটনেসের কথা বললেন। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে আমি মানে অফকোর্স আমরা দেখার মাধ্যম তো ইউটিউব বা অনলাইন মাধ্যমেই, যেখানে অনেক পাইলটকে দেখি ভীষণ আনফিট মনে হয়। হ্যাঁ, ভীষণ হেলদি, মেবি ভুঁড়ি আছে, তো তারা তাহলে কি করে ফ্লাই করছে? তো আমাদের যে মেডিকেল ফিটনেসটা, ওটা এয়ারফোর্স যে মেডিকেল ফিটনেস বোর্ড আছে ওরা সার্টিফাই করে। তো ওইখানে ফিটনেস মানে এইটা বোঝায় যে ওদের যে মেডিকেল প্যারামিটার্সগুলো দেওয়া আছে, ওই প্যারামিটারের মধ্যে একটা মানে স্পট অন থাকতে পারে না। হিউম্যান বডির মধ্যে অনেক রকম মানে আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে। একটা সেফটি ব্র্যাকেট দেওয়া আছে, ওই ব্র্যাকেটের মধ্যে আপনার সব প্যারামিটার্স থাকতে হবে। ইয়ার আফটার ইয়ার আপনার চেকিং হবে, আর আপনি যদি ওটা মেনটেন করতে পারেন, দ্যাটস হাউ ইউ আর মেডিকেলি ফিট। এবার ওইটা মেনটেন করার জন্য আপনাকে একটু ডিসিপ্লিন লাইফ, মানে মেডিকেল ফিটনেস মানে এটা না যে জিম করা বডি বা না, ওইটা তো একদমই বলছি না। ইনফ্যাক্ট খুব স্ট্রেনাস এক্সারসাইজ আবার ইনফ্যাক্ট আমরা মানে ডক্টররা বলে যে খুব ভালো না, অনেক কন্ডিশন হয়, যেরকম অ্যাথলিটস হার্ট হয়ে যেতে পারে, যেখানে ওই কি বলে হার্ট রেটটা আপনার is not fitting within the bracket of a normal person. তো সেই জন্যে ওই নর্মাল শরীর যেটাকে আমরা বলি ওইটা, হ্যাঁ, ওইটা মেনটেন করার জন্য আজকাল সবাই রেগুলারলি একটু আধটু জিম করে থাকে, যাতে সে ভালো সুন্দর শেপে থাকে। হ্যাঁ, তো সেইটা করা উচিত, বাট মানে খুব যে রিগারাস কিছু করতে হবে। আর তাছাড়া আজকাল মোটামুটি সবাই একটু কনসিয়াস হয়ে গেছে। বাট আরেকটা যেটা জিনিস ডিফার করে হচ্ছে যে হিউম্যান বডি স্ট্রাকচার জায়গা থেকে জায়গা আলাদা হয়। মানে ইন্ডিয়ার মধ্যেই দেখবেন যে অনেক জায়গায় কিছু লোকেরা মানে হাইটে বেশি হয়, লম্বা, যে পাঞ্জাবি বা নর্থ ইস্ট সাউথ সবাই আলাদা আলাদা, সবার যেরকম মানে বডি স্ট্রাকচার আলাদা হয়। তো সেই জন্য সব বডি প্যারামিটার সবসময় তো এক হতে পারে না। তো সেই জন্য একটা ব্র্যাকেট আছে, ওই ব্র্যাকেটের মধ্যে আমাদের মেডিকেল ফিটনেসটাকে রাখতে হবে। তো তার জন্য এবার আপনার জন্য যেটা সুবিধা, আপনি সেই একটা ফিটনেস রুটিন বা রেজিম আপনি ফলো করবেন। কেউ সেটা কম খেয়ে করে, কেউ সেটা বেশি এক্সারসাইজ করে। যেরকম
আমার বাবা খুবই হাঁটতে পছন্দ করতেন, উনি ভীষণ ওয়াক করতেন, আবার উনি খেতেন খুবই কম, সেইভাবে উনি মেনটেন করতেন। তো এইসব ভাবে যেটা আপনার কেউ যোগা করতে পছন্দ করে, হ্যাঁ মানে ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ভাবে আর কি ডিল করে, যেটা আপনার সুবিধা বা আপনার বডিকে যেটা স্যুট করছে। ওকে, সো ফার্স্ট ম্যাম, এই যে ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বা ক্লাইভ কুন্দ্রা, ওনাদের কি ব্যক্তিগতভাবে আপনি চিনতেন? দুজনকে পার্সোনালি আমি চিনতাম না, কিন্তু ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল উনি ইগরুয়ার পাস আউট পাইলট, ওখান থেকে উনি লাইসেন্স করেছেন, সেম একাডেমি যেখান থেকে আমিও লাইসেন্স করেছি। তো ইগরুয়া অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম মানে একটা প্রিমিয়াম বা এলিট একাডেমি মানা যেত। ওদের কোয়ালিটি অফ পাইলটস যেটা ওরা মানে তৈরি করতো তার জন্য, মানে যতদিন এটা গভর্নমেন্ট আন্ডারটেকেন ছিল ততদিন কি, হ্যাঁ যতদিন ওটা মানে রান বাই গভর্নমেন্ট ছিল ততদিন ওটা প্রিমিয়াম। ওখানে ট্রেনিং খুবই ভালো অ্যাডভান্সড হতো অন্য অন্য ফ্লাইং ট্রেনিং স্কুল ইন্ডিয়াতে বা সাউথ ইস্ট এশিয়া যেটা ছিল তার থেকে। এখন মানে এখন কি এরকম প্রিমিয়াম ইনস্টিটিউট আছে ইন্ডিয়াতে? তো এখন ওরকম এখন অনেকগুলো ইনস্টিটিউট অল ওভার ইন্ডিয়া খুব ফ্লাইং এর জন্য খুব ভালো হয়ে গেছে। যেরকম আমি যেটা শুনেছি মানে সাউথ ইন্ডিয়া অনেক ইনস্টিটিউট আছে ওরকম, তারপরে ইয়েতে আছে আপনার মধ্যপ্রদেশে, ওখানে 2-3টে ইনস্টিটিউট আছে ভালো। একটা ইনস্টিটিউট আছে দিল্লিতে যেটার 4-5টা ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়া, ওদের ভালো ট্রেনিং হয়। তো অনেক জায়গায় বেশ ভালো হয়ে গেছে। আপনি সাউথ ইন্ডিয়ার কথা বললেন, মানে সাউথ ইন্ডিয়া অ্যাভিয়েশন এত ফ্লারিশ করার কারণটা কি? কারণ আমি রিসেন্ট পাস্টে ড্রোন পাইলট ট্রেনিং এর জন্য যখন আমি খোঁজ নিচ্ছিলাম, ওটাও ডিজিসি অ্যাপ্রুভড হয়, সো আমি তখনও দেখলাম যে মোটামুটি হায়দ্রাবাদে ম্যাক্সিমাম ইনস্টিটিউট, ব্যাঙ্গালোর বা অন্য কেরলেও আছে, বাট হায়দ্রাবাদে প্রচুর ইনস্টিটিউট। ওদের অ্যাওয়ারনেসটা বেশি এটা সম্পর্কে, আর কিছুই না। মানে আমরা জাস্ট ওইদিকে ইনক্লাইন না, ওটা ছাড়া। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওখানে একটু ওয়েদার কন্ডিশনটা ফেভারেবল। ওখানে আপনার এত বেশি রেন অ্যাক্টিভিটি, ক্লাউড অ্যাক্টিভিটিটা হয় না, যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে হয়। মানে কলকাতায় একটা ফ্লাইং ক্লাব, কলকাতা বলুন বা ভুবনেশ্বর বলুন, যদি ফ্লাইং ক্লাব হয়ও তো অলমোস্ট 6 মাস মতো, মানে ট্রেনিং এর জন্য অলমোস্ট 6 মাস বন্ধ রাখতে হবে। কেন কি যেই ওয়েদারটা হয়, রেইনি সিজন, প্রি মনসুন, একটু সিভিয়ার ওয়েদার হয়, ওই ওয়েদারে তো মানে বাচ্চারা ফ্লাইং করতে পারবে না। তো সেই জন্যে ওইটাও ওয়ান অফ দ্য ফ্যাক্টর। ওকে, বাট ইস্টার্ন ইন্ডিয়াতে আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি যে বেহালা ফ্লাইং ক্লাব ছিল একটা সময়, এবং মানে যে সময় আপনি শুরু করেছেন বা ওই সময় আমিও কলেজ থেকে বেরোচ্ছি, খুব শুনতাম যে ওই সময় আর কি বেহালা ফ্লাইং ক্লাবে গিয়ে আর কি যদি ট্রেনিং নেওয়া যায়, একটা ইনিশিয়ালি বোধহয় প্রাইভেট পাইলট লাইসেন্স পাওয়া যায়, পিপিএল বোধহয় পাওয়া যায়, তারপরে আস্তে আস্তে এখন আর বেহালা ফ্লাইং ক্লাবের নামই শোনা যায় না। ওটারও প্রথমে তো আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড দিই। একটা স্টুডেন্ট যখন জয়েন করে একটা সার্টেন এক্সাম দিয়ে সে একটা স্টুডেন্ট পাইলট লাইসেন্স পায়, তারপরে কিছু ঘন্টার এক্সপিরিয়েন্সের পরে প্রাইভেট পাইলট লাইসেন্স পায়, আবার কিছু ঘন্টার এক্সপিরিয়েন্সের পর কমার্শিয়াল পাইলট লাইসেন্স পায়, along with papers। এরমভাবে লাইসেন্সগুলো যায়। এবার বেহালা ফ্লাইং ক্লাব না মানে রান করার অনেক রিজনস আছে। এক তো ওয়েদার, আপনাকে যেটা বললাম যে কলকাতায় ওয়েদার আমাদের অত ফেভারেবল হয় না, হয়তো খালি ওই উইন্টার পিরিয়ডটাতেই আমরা ফ্লাই করতে পারলাম। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে ওটার ক্লোজ প্রক্সিমিটি আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে ওটার সাথে। তো যদি বেহালা থেকে কেউ ফ্লাইং করে স্টুডেন্ট পাইলট, আর যদি কেউ আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইউজ করে, ওটা অনেক কাছে হয়ে যাচ্ছে, ওই ট্রাফিকটা ঠিক ম্যানেজেবল হচ্ছে না স্টুডেন্টদের জন্য, স্টুডেন্ট বা আমাদের এখানকার যে এডিসির জন্য, মানে সেফ ইয়েতে সবসময় আসতে পারছে না। প্লাস এখন মানে তাহলে কি বলুন তো, একটা সাইড বন্ধ রাখতে হবে যে ওই যেখানে স্টুডেন্ট পাইলটরা ফ্লাইং করবে, যেই সময় করবে
ওই সময় ওই সাইডটা মানে সিভিল ফ্লাইং এর জন্য বন্ধ রাখতে হবে। আর যখন সিভিল ফ্লাইং ম্যাক্সিমাম পিকে চলবে তখন স্টুডেন্ট ফ্লাইং বন্ধ রাখতে হবে। এইবার কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এমনই একটা এয়ারপোর্ট যেখানে হরদম ফ্লাইট আসতে যাচ্ছে, তো সেই জন্য সিভিল ফ্লাইট তো বন্ধ রাখা মানে খুব একটা সুবিধার মানে কনভিনিয়েন্ট হবে না আর কি। তো এই কারণগুলোর জন্য ওটা খুবই কাছে হয়ে গেছে আর কি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। এই কারণগুলোর জন্য এই বেহালা ফ্লাইং ক্লাবটা হয়তো ফ্লারিশ করতে পারছে না। ফ্লাইং ক্লাবের কনসেপ্টটাই কি আস্তে আস্তে মানে চলে যাচ্ছে, অনেক বেশি প্রফেশনাল হয়ে যাচ্ছে জিনিসটা, ইনস্টিটিউট এন্ড অল এইগুলো হয়ে? না, ফ্লাইং ক্লাব জিনিসটা আলাদা। দেখুন যেরকম এখন ইনস্টিটিউট মানে দুরকম আছে। আমার নিজস্ব যে ইনস্টিটিউটটি আছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর এভিয়েশন স্টাডিজ, ওখানে আমরা গ্রাউন্ড কোচিং দিই। আর আমরা আর যেহেতু এখানে ফ্লাইং ক্লাব নেই, আর এখানে ফ্লাইং ক্লাবের এস্টাবলিশমেন্ট কস্ট আর কনভিনিয়েন্স দেখতে হবে বলে ফ্লাইং ক্লাবটা তো আমি এখন অ্যাটলিস্ট করিনি। ইন ফিউচার অফকোর্স প্ল্যান আছে আমার, বাট আমার এখন অ্যাট দ্য মোমেন্ট টাই আপস আছে যে যদি কোনো বাচ্চা আমার কাছে আসে গাইডেন্স নিতে, তাহলে আমি আমার গাইডেন্সেই কোনো ভালো একটা ইনস্টিটিউটে বাচ্চাটাকে পাঠাবো, আর সে আমার গাইডেন্সেই থাকবে। তার ফ্লাইং মনিটর করে তাকে আমি ফ্লাইংটা করিয়ে আনতে পারবো। এবার আমার ইনস্টিটিউটে যেটা হচ্ছে, যেটা এরকম ইনস্টিটিউট অনেক দিল্লিতে বেশ কয়েকটা আছে কিন্তু ইস্টার্ন রিজনে নেই। আর ওটা ওয়ান অফ দ্য রিজন যেটা আমি এখানে এস্টাবলিশ করেছি, কেন কি আমি চাইছি যে আমাদের বেঙ্গলে অ্যাওয়ারনেসটা বাড়ুক এভিয়েশন ওয়াইজ, বেঙ্গলের বাচ্চারা এভিয়েশনে আসুক, আর যারা আসতে ইচ্ছুক তারা বেঙ্গল ছেড়ে অন্য জায়গায় যেন না যায়। তো এইখানে আমরা কোচিং দিই, তাকে তৈরি করে দিই পুরো, মেডিকেল থেকে শুরু করে তার পেপার ওয়ার্ক থেকে শুরু করে গ্রাউন্ড সাবজেক্টস ট্রেনিং দিয়ে তৈরি করে দিচ্ছি, যাতে সে গিয়ে ফ্লাইং করে লাইসেন্স নিয়ে একটা এয়ারলাইনে ঢুকতে পারে। এবার আমার সাথে নিযুক্ত যে ইনস্ট্রাক্টরসরাও আছে, এটাই আমি আসতে চাইছিলাম যে আপনার টিম। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে অনেক ভিজিটিং ইনস্ট্রাক্টর আছে, প্লাস আমি নিজেও পড়াই, প্লাস আরও বাকি যে ইনস্ট্রাক্টর আছেন উনি হাইলি এক্সপিরিয়েন্সড, মানে একটা টাইমে আমাকেও পড়িয়েছেন। আর আজকের দিনে এয়ার ইন্ডিয়াতে ম্যাক্সিমাম পাইলট যারা ফ্লাই করছে ওদেরকেও পড়িয়ে এসছেন। তো মানে ভীষণই কোয়ালিফাইড, ভালো গাইডেন্স দিতে পারবেন। আর যেটা সবচেয়ে বেশি, উনি এক্স ইন্ডিয়ান এয়ারফোর্স, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট উনি ভীষণই ডিসিপ্লিনড। তো যেটা একটা মানে পাইলটের লাইফে দরকার, ডিসিপ্লিন ফ্রম ডে ওয়ান, ওটা ওরা এখান থেকে এদের সিস্টেমে ওটা মানে গঠিত হয়ে যাবে, ডিএনএ তে ঢুকে যাবে। এক্স্যাক্টলি। আর এই যে পাইলট যারা হতে চায়, হ্যাঁ, ধরুন আমার নিজেরই ধারণা ছিল না, মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং নিয়ে ধারণা আছে বা এই জিনিসটা, পাইলট যারা হতে চায় তাদের স্টেপটা কি? ধরুন শুধু তো কলকাতা কেন্দ্রিক বিষয়টা না, হ্যাঁ, মানে যে পাইলট হতে চায় সে একটা সুদূর প্রত্যন্ত গ্রামেও থাকতে পারে, সে শুরুটা কি করে করবে, তার স্টেপগুলো কি হবে, সেই গাইডেন্সটা যদি আপনি প্রপারলি দেন। তো আমি এখানে একটু ব্রডলি বলে দিচ্ছি, বাট বেস্ট হবে যে সে যদি কোনো চেনাশোনা না থাকে, বেস্ট হবে সে যদি কন্ট্যাক্ট করে একবার এসে বসে কথা বলে। তো সেটা তো বটে, কিন্তু সে কোন সময় কথা বলবে? আফটার গ্র্যাজুয়েশন, আফটার 12? আফটার, হ্যাঁ, আমি ক্লাস 12 তো মিনিমাম রিকোয়ারমেন্ট করার জন্য। আগে যেটা ছিল যে সায়েন্স থাকতেই হবে, মানে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ থাকতে হবে। এখন ডিজিসি সেই রুলটা উঠিয়ে দিয়েছে, যে কোনো স্ট্রিম থেকেই লোকে করতে পারে। যে মানে আপনি আর্টস পড়ুন, কমার্স পড়ুন, সায়েন্স পড়ুন, যে কোনো স্ট্রিম। হ্যাঁ, এটা অসুবিধা হবে না মানে সায়েন্সের অনেক মেশিনারিজ এন্ড অল বুঝতে, মানে নাকি এটা? না, এয়ারফোর্সে কিন্তু অনেক পাইলটস আছে যারা কিন্তু আর্টস পড়ে তারপরে ফ্লাইং করেছে। হ্যাঁ, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, একটা পয়েন্ট ছিল যখন ওরা ক্লাস 11-12 ওয়াজ নট রিকোয়ারমেন্ট ছিল না, মানে ক্লাস 10 অবধি পড়েও লোকে পাইলট হতে পারতো। কেন কি, এই যে বলেছিলাম যে পড়াশোনাটা খুবই ডিফারেন্ট, যেটা মানে স্কুলে করানো হয় না। তো তাই জন্যে এখন
এই গভর্নমেন্ট এই রুলটা এনেছে যে যে কোনো স্ট্রিম করেই সে ফ্লাইং করতে পারবে, ক্লাস 12-এর পরে করা যায় জিনিসটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল, ফিটনেস যে কথাটা আপনাকে বলছিলাম, যে অনেক সময় কি হয় ধরুন ডায়াবেটিস যার আছে, আপনি একটা নর্মাল মানুষ নর্মাল লাইফের জন্য পারফেক্টলি ফাইন, যে কোনো কাজ আপনি করতে পারেন, বাট এটা ডায়াবেটিসটা পাইলটের জন্য একটু ক্ষতিকারক, তো ওখানে অনেক রেস্ট্রিকশন চলে আসে। তো সেই জন্যে এই লাইনে আসার আগে মানে যে ফিটনেস আমি যেটা বলছিলাম যে মেনটেন করা খুব দরকার, এই লাইনে আসার আগে এই মেডিকেল ফিটনেসটা চেক করে নেওয়াটা খুব দরকার। যে আমি ক্লাস 1 মেডিকেল, মানে ক্লাস 2 ক্লাস 1 মেডিকেল হয়, এই ক্লাস 1 মেডিকেলটা কোয়ালিফাই করতে পারছি কিনা। তো এই ক্লাস 1 মেডিকেলটা কি হয়, ডিজিসি আবার গাইডলাইন্স দিয়েছে, ওই গাইডলাইন্স ফলো করে প্রথমে ক্লাস 2 মেডিকেল ওদের অ্যালটেড ডক্টরকে দিয়ে করতে হবে, নিয়ে তারপরে ক্লাস 1 মেডিকেল এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্লাস 1 মেডিকেলটা করতে হবে। এটা ফার্স্ট স্টেপ, মানে মেডিকেল ম্যান্ডেটরি, মেডিকেলটা করা উচিত। কেন কি হয়, আগে হয়েছে এরকম যে লোকে ফ্লাইংটা পুরো করে নিয়েছে, তারপরে যখন মেডিকেল করতে গেছে গিয়ে দেখেছে যে মেডিকেলি আনফিট হয়ে গেছে, তো তখন আপনার পুরো এফর্টটাই ইয়ে হয়ে যায়, হ্যাঁ পুরোটাই আপনার তো তখন খারাপ হয়ে যায়। তো সেই জন্য মেডিকেলটা মানে ওই ফিটনেসটা রাখা খুব দরকার। মেডিকেল ফিটনেসটা আগে চেক করে নেওয়া দরকার, আর ওইটা মেনটেন করতে হবে। তো ওই জন্যে যেটা বললাম যে পরে এটা তো এভরি ইয়ার হচ্ছে, তো সেই জন্যে ফিটনেস ইন দ্য সেন্স যে একটু কিছু রুটিনে থাকা, ভালো খাওয়া, ঠিক মতন রেস্ট করা, ঘুম ঠিক মতন করা, একটা যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খুব রিগারাস না বাট যে কোনো একটা কন্টিনিউয়াস ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ থাকা, এমন কিছু করা যেটা আপনি কোনো একটা হবি মানে করা যেটা আপনাকে মেন্টালি খুব রিল্যাক্সিং রাখবে, এই সব জিনিসগুলো করা একটু পাইলটদের পক্ষে দরকার। এগুলো মানে একটা হ্যাবিট হিসেবে তৈরি করে লাইফ লং করে যেতে হয়। কেউ যোগা করে, কেউ যার খেলাধুলা পছন্দ সে খেলাধুলা করে, যার মিউজিক পছন্দ সে গান মানে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট করে, মানে এগুলো জাস্ট একটা হারমোনি এটা বডির মধ্যে ক্রিয়েট করে রাখা, ওটা করতে থাকা। এটার পর মেডিকেলের পর তারপরে সে কি করবে? তারপরে সে দুটো জিনিস করতে পারে। সে ইদার হয়তো সে ফ্লাইং ট্রেনিং স্কুলে চলে গেল, ওখানে গিয়ে ফ্লাইং এর সাথে সাথে সে পড়াশোনাটা করে পেপারটা দিল, কিন্তু আমি সেটা অ্যাডভাইস করি, এটা করা যায় কিন্তু আমি সেটা অ্যাডভাইস করি না। আমার মনে হয় যে আগে এই যে পড়াশোনার পার্টটা যদি সে কমপ্লিট করে নেয়, সে মেন্টালি অনেকটা ফ্রি থাকে। কেন কি যখন ফ্লাইং শুরু হয় তখন ওইটা তো একটা হিউম্যান বডির জন্য নতুন জিনিস, তো ফিজিক্যাল ফ্যাটিগটা বেশ ভালো রকমই হয়। তো ওই সময় আবার সাথে সাথে পড়া আর পরীক্ষায় পাশ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। করতে পারে লোকে, চাইলে পরে তো হ্যাঁ অপশন আছে, বাট আমি ওটা সাজেস্ট করি। আমার মনে হয় একটুখানি মানে আমার যেটা মনে হয় যে সেট স্মল টার্গেট, অ্যাচিভ ইট, ওটাতে মানে মোটিভেশনটাও ভালো থাকে লাইফে। তো সেই জন্যে আমি সাজেস্ট করি সবাইকে আগে পেপারগুলো ক্লিয়ার করো, পড়াশোনাটা ক্লিয়ার করো। ওই পেপার আর পড়াশোনাটা করা থাকলে ফ্লাইং করার সময় জিনিসটা বুঝতেও একটু সুবিধা হয়, গ্রাস্প করতে সুবিধা হয়। কিছু পরীক্ষা আছে যেরকম একটা হয়, আমরা বলি ওটাকে রেডিও টেলিফোনি, যেটা ওই যে আমরা যেভাবে কমিউনিকেট করি এটিসির সাথে বা অন্য এয়ারক্রাফটের সাথে, ওই প্রসিজারের উপর পরীক্ষা হয়। ওই পরীক্ষাটা ফ্লাইং একটু শেখার পরে দিলে ভালো হয়, কেন কি ওইটা প্র্যাকটিক্যাল যখন হয়ে যায় তো ফ্লুয়েন্সি চলে আসে ওইটা করতে, তখন ওই পরীক্ষাটা দিতে ইজি হয়। কিন্তু বাকি যে থিওরিটিক্যাল পরীক্ষাটা আগে পড়ে নিয়ে পরীক্ষাটা দিয়ে তারপরে ফ্লাইং ট্রেনিং এ নামাটা বেটার। তো একটা অ্যাভারেজ স্টুডেন্টের মিনিমাম 6 মাস লাগে ওই পেপার পরীক্ষাগুলো পাস করতে, কারোর 8 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। এইটুকু টাইম একটা বাচ্চাকে ক্লাস 12 এর পরে দেওয়া উচিত। 1 বছর মতন পড়াশোনা করার পরে
ফ্লাইং ট্রেনিংটা আপনার 6 মাস থেকে 2 বছর ম্যাক্সিমাম এই টাইমটা লাগতে পারে। তো ম্যাক্সিমাম টাইম যেটা আমরা বলি যে উইদিন 3 ইয়ার্স আপনার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যেতে পারে ফ্রম থিওরিটিক্যাল পার্ট টু ফ্লাইং ট্রেনিং। আর মিনিমাম টাইম ইজ 1.5 বছর। মিনিমামটা না ধরাই ভালো। তবে আমি যেটা বুঝলাম, যেটা আপনার কথা শুনে মনে হচ্ছে যে একজন গাইড, প্রপার গাইড থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কখন পড়বো, কখন কোন এক্সামটা দেবো, কোনটা কোন সময় দিলে সুবিধা হবে আমার, মানে গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি গাইডেন্সটা দরকার। এবার আপনার ইনস্টিটিউটের একটা প্রসঙ্গে আসি। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি মানে ওই গাইডেন্স পার্টটাই ফোকাস করছেন? আমি গাইডেন্স পার্টটাতে ফোকাস করছি স্টার্টিং ফ্রম ফার্স্ট, মানে এখন অনেক পেপার ওয়ার্কও বেশি হয়ে গেছে। আমি জানি না আপনারা যদি আগে ফলো করে থাকতেন, মানে কিছু কিছু কেসেস এরকম দেখা গেছিল যে মানে অরিজিনাল সার্টিফিকেটস দেওয়া হয়নি বা কিছু। তো সেই জন্য এখন গভর্নমেন্ট প্রসিজার্স একটু স্ট্রিনজেন্ট হয়ে গেছে। তো ওই পেপার ওয়ার্কগুলো একটু খুব একটা সহজ না। আমরা ওই পেপার ওয়ার্ক থেকে শুরু করে তার মেডিকেল গাইডেন্স, কোথায় মানে কখন কি টেস্ট করা হবে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে, কোথায় মেডিকেল করতে যাবে, এই গাইডেন্সটা দিয়ে আমরা মানে পড়াশোনাটা তো ডেফিনেটলি করাচ্ছি। আর তারপরে কোন ফ্লাইং ক্লাবে, কোন ফ্লাইং স্কুলে গেলে পরে এই বাচ্চাটি একটি বাচ্চা মানে বেস্ট বেনিফিট করতে পারবে, মানে ওটা তো একটা স্টুডেন্টকে পড়িয়েও বোঝা যায়। কারোর হয়তো গ্রাস্পিং কোয়ালিটি খুব ভালো, কারোর হয়তো একটু বেশি টাইম লাগছে। তো কোথায় গেলে পরে সে কিভাবে অপটিমিস্টিক্যালি তাকে ট্রেন করা যাবে, আমরা সেটাও বুঝেও তাকে পাঠিয়ে দিই। আর প্লাস খরচাটা এক্স্যাক্টলি। এবার এই প্রসঙ্গেই আমি আসছিলাম যে এই যে ধরুন 3 বছর কারোর সময় লাগছে, হ্যাঁ, এবং থিওরিটিক্যাল এক্সাম থেকে শুরু করে এই যে শেষ করাটা, এটা কতটা খরচা হতে পারে? মিনিমাম খরচা যদি খালি সিপিএল করি আর প্লাস এই 3 বছর থাকা খাওয়া মিলিয়ে আপনি 45 to 50 lakhs তো ধরে রাখুন। আর তারপরে আজকাল যেটা হচ্ছে যে যেসব এয়ারলাইনের বাচ্চারা প্ল্যান করছে যাওয়ার জন্য, ওখানে যেই এয়ারক্রাফটগুলো উঠছে ওইটার একটা ট্রেনিং করতে হয়। হ্যাঁ, ওটাকে আমরা টাইপ রেটিং ট্রেনিং বলি। ওই ট্রেনিংটা করতে আরো 15 to 20 lakhs। না, এবার ধরুন আমি ডিসাইড করলাম যে পার্টিকুলার আমি এয়ার ইন্ডিয়ায় যেতে চাই, হ্যাঁ, বা আমি কাতার এয়ারওয়েজের জন্য আমি অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এবার আমি তো 15 to 20 লাখ ইনভেস্ট করে ফেললাম, কিন্তু আমি যে ওখানে চান্স পাবো সেটা তো সিওরিটি নেই। তো সেই জন্যেই আমি বলছি, এক তো মানে যারা ইন্ডিয়ান স্টুডেন্ট চাকরি হিসাবে তারা তাদের ইন্ডিয়াকে টার্গেট করা উচিত। কেন কি এই কাতার, এতিহাদ, এমিরেটস এরা কি করে, এরা ডাইরেক্ট সিপিএল হোল্ডার বা টাইপ রেটেড পাইলটদের এমপ্লয় করে না। ওরা অনেক মানে কি আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স চায়, মানে 2000 আওয়ার্স, 2500 আওয়ার্স, এরকম ধরনের এক্সপিরিয়েন্স চায় কো পাইলট নেওয়ার জন্য। তো সেই জন্য ওই ঘন্টাটা বানিয়েই যেতে হয়। ওদের সিলেকশন প্রসিজারও খুব স্ট্রিনজেন্ট। আপনি দিলেই যে সবসময় পেয়ে যাবেন তার কোনো গ্যারেন্টি নেই। ওদের মেডিকেল ক্রাইটেরিয়াও সেপারেট। যেরকম বিটা থ্যালাসেমিয়া ফর এক্সাম্পল এখানে যেরকম অ্যাকসেপ্টেবল ইন্ডিয়াতে, সেটা এই গালফের কিছু কোম্পানিতে অ্যাকসেপ্টেবল না। তো সেই জন্যে ওখানে মেডিকেল স্ট্যান্ডার্ড চেক করতে হবে। তো সেটা ইন্ডিয়ান স্টুডেন্টদের তো ইন্ডিয়ায় টার্গেট করা উচিত। এবার রইল যে তারা বাইরে থেকে সিপিএল করতে পারে, অথবা মানে এই যে কোম্পানি, দুটো কোম্পানি এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো, ওদের ক্যাডেট প্রোগ্রামও আছে। ক্যাডেট প্রোগ্রামগুলো একটু এক্সপেন্সিভ, ওটা 1.2 CR 1.3 CR ওরকম চলে যায়। কিন্তু ওটাতে ঢুকলে কি হয় যে অলরেডি যেদিন থেকে ওরা ওখানে ঢুকতে পারছে সেদিন থেকে তারা ওই কোম্পানির এমপ্লয়ি। তো 3 বছর হোক 5 বছর হোক, যাই হোক, ওরা তারপরে ওই কোম্পানিতেই ফ্লাইং করতে শুরু করবে। ঠিক আছে, ওদের ক্যাডেট প্রোগ্রামে গেলে। কিন্তু ওটা মানে বেসিক্যালি ওটার নেগেটিভ পয়েন্টটা হচ্ছে যে টাইম ইজ নট
স্পেসিফাইড, মানে তার বদলে লাক ফেভার করে তাহলে কি হয়, কারোর যদি মানে সেরকম এম থাকে লাইফে যে আমি বাইরের একটা কোম্পানি থেকে চাকরি করব, সে তার অনেক কম টাইমে আর কম টাকায় ইন্ডিয়া থেকে অন্য জায়গা থেকে ফ্লাইং করে বা অ্যাব্রডেও অন্য জায়গা থেকে ফ্লাইং করে লাক ফেভার করলে চাকরির অপরচুনিটি আসলে ঢুকে ওই টাইমের মধ্যে অতগুলো ঘন্টা বানিয়ে সে আবার অন্য এয়ারলাইনে জাম্প করে যেতে পারে। ঠিক আছে, এইটা একটা প্লাস মাইনাস পয়েন্ট আছে। ইন্ডিয়াতে করলে সেপারেটলি তাহলে টোটাল আমার একটা ম্যাক্সিমাম কস্ট অফ 70 lakhs মতন ধরে রাখা উচিত। সিমিলার কস্টিং আসবে যদি অ্যাব্রডে করা হয় কোনো প্রাইভেট ফ্লাইং স্কুল থেকে, মানে যেরকম ইউএসএ থেকে করা যায়, তারপরে এদিকে সাউথ আফ্রিকা থেকে করা যায়, এইসব জায়গা মানে অস্ট্রেলিয়া থেকে করা যায়, নিউজিল্যান্ড থেকে করা যায়। এই যে দুটো জিনিস এখানে প্রশ্ন আছে, এক হচ্ছে একটা পাইলটের যে ইন্ডিয়া থেকেই ধরলাম করেছে, অ্যারাউন্ড 70 lakhs তার খরচা হয়েছে, সে করলো, করে তার স্টার্টিং স্যালারি কি হতে পারে? স্যালারি খুব ভালো রকম কম্পেনসেট করে, মানে ওর মানে অন অ্যান অ্যাভারেজ বলছি যে একটা পাইলট ঢুকে 3 years এর মধ্যে তার ট্রেনিং কস্ট রিকভারি করে নিতে পারে। ওকে ওকে, উইদিন 3 years এটা করতে পারে। হ্যাঁ। আর 2 নম্বর জিনিস যেটা আপনার সাথে অফ ক্যামেরা যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে ইন্ডিয়ারই অনেক স্টেট আছে যারা গভর্নমেন্ট থেকে স্পন্সর করে, কোথায় বলছিলেন? আর যেরকম বিহার গভর্নমেন্ট অনেক স্টুডেন্ট ওদের নিজেদের স্টুডেন্টদের ফুল স্কলারশিপ দেয়, মানে ওরা চায় অ্যাকচুয়ালি যে ঝাড়খণ্ড গভর্নমেন্টও দেয় যে ওদের ইউথ আপলিফটেড হোক একটা হোয়াইট কলার জবে। তো সেই জন্য ওরা পুরো ফুল স্কলারশিপ দিয়ে বাচ্চাদের ট্রেনিং করায়। 45 বা 70 lakhs খরচা করা অ্যারাউন্ড, মানে সব বাবা মার পক্ষে সম্ভব না। কিন্তু আপনি যদি পাইলটের ব্যাকগ্রাউন্ড দেখেন, ওরা ভীষণ হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কিন্তু ওরা ফুল গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছে। মহারাষ্ট্রতে হয়, তেলেঙ্গানাতে হয়। তো এরকম যদি স্কিমস আমাদেরও থাকে তাহলে আমার মনে হয় অনেক ইউথরা মোটিভেটেড হবে এটা করার জন্য, আর এটা একটা মানে প্রাইডের ব্যাপার। অ্যাবসলিউটলি। এবার আসি যে আপনি তো অ্যাটলিস্ট গালফ থেকে শুরু করে এদিকে সিঙ্গাপুর পর্যন্ত এতগুলো দেশ ট্রাভেল করেছেন মোটামুটি অ্যাজ আ পাইলট। এই যে এতগুলো দেশ ঘুরেছেন, মানে আজও যদি আপনার সুযোগ আসে, কোন স্কাইলাইনটা দেখলে নামার সময় হয় না যে আমাদের প্রচন্ড হ্যাপি হই যে এই জায়গাটা আমি বারবার ফিরে আসতে চাই, সেরকম এয়ারপোর্ট কোনটা আপনার জন্য? দেখুন, আমি মানে এটা সবার পার্সোনাল চয়েস। আমি তো একটা কমপ্লিট ফুডি, আমি যেখানেই যেতাম আমি গিয়ে ওখানকার লোকাল খাবার খেতাম। তো আমার সেজন্য আমার কাছে সিঙ্গাপুর তো খুবই একটা ইন্টারেস্টিং ডেস্টিনেশন ছিল। কেন কি, তাছাড়া জানেন আমি বাঙালিদের তো সি ফুডটা একটু বেশি প্রিয়, তো সেই জন্যে আমার জন্য সিঙ্গাপুর খুব ইন্টারেস্টিং ডেস্টিনেশন ছিল। ওখানে যেতেও খুব ভালো লাগতো, কেন কি ওখানে মানে আমরা খুব সুন্দর ওই চারিদিকে সি আর নিচে ওই ইয়ট আর শিপস দেখা যেত। ওই অ্যাপ্রোচ এন্ড ল্যান্ডিং এর এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগতো। হ্যাপি অ্যাম্বিয়েন্স। আর আদারওয়াইজ এখানে অ্যাডভেঞ্চারাস ল্যান্ডিং যেটা আমার হতো সেটা হচ্ছে আমরা যখন কাঠমান্ডু যেতাম, ওখানে খুব ইয়ে টেরেন থাকতো, বা এইদিকে আমরা যখন আইস ওয়াল যেতাম হাই টেরেন থাকতো, ওগুলো অ্যাডভেঞ্চারাস ল্যান্ডিং। গালফেও যেতে খারাপ লাগতো না, বাট গরমটা একটু বেশি ছিল, কিন্তু ম্যাক্সিমাম ফ্লাইটস আমি গালফ করেছি। বাট সিঙ্গাপুর আমার জন্য বেটার এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, একজন পাইলট কি মানে একটা ট্রাভেলার হতে পারে? কারণ আপনারা হয়তো এত দেশে যাচ্ছেন, কিন্তু গিয়ে তো মানে মেবি একদিনের মধ্যে আবার আপনাকে ফিরে আসতে হচ্ছে। হ্যাঁ, তো আমাদের কি হয়, হ্যাঁ, তো ইন্টারন্যাশনাল যখন যাই তো আমাদের ফ্লাইং আওয়ার্সটাও তো বেশি হয়ে যাচ্ছে, তখন একটা মিনিমাম রেস্ট দিতে হয়। তো ওখানে একটা বেলা বা দুটো বেলা হয়তো পাওয়া যেতে পারে দেখার জন্য, কিন্তু এই আলট্রা লং হল বা লং হল ফ্লাইটস যেগুলো পাইলটরা যায়, সরি, ইউরোপ বলুন বা ট্রান্স আটলান্টিক যেটা ইউএস যাচ্ছে, ওইখানে গিয়ে রেস্ট পিরিয়ডটা একটু বেশি থাকে, ওখানে লোকে পাইলটরা একটু বেরোতে পারে। বাট এছাড়া
এছাড়া ইন্ডিয়ার মধ্যে যে ফ্লাইটগুলোতে যেখানে রাতে গিয়ে থাকছে পাইলট অন্য স্টেটে, ওইখানে বেরোবার স্কোপটা একটু কম হয়ে গেছে, কেন কি আগে যেরকম ফ্রিকোয়েন্সি অফ ফ্লাইট কম ছিল, তো হয়তো হোটেলে থাকার পিরিয়ডটা একটু লম্বা ছিল, কোন রিলেটিভের সাথে দেখা করা বা কোথাও বাইরে যাওয়া এটা হয়তো একবেলা করা যেতে পারতো। কিন্তু এখন ফ্রিকোয়েন্সি অফ ফ্লাইট যখন বেড়ে গেছে, মিনিমাম রেস্টে পাইলটরা ফ্লাই করে, মানে যেই সময় গেল তার মিনিমাম 10 ঘন্টা 11 ঘন্টা রেস্ট করে ঘুমিয়ে, মানে রেস্ট করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরের দিন আবার অনেক মেনি আওয়ার্স অফ ফ্লাইট আছে। ইন্ডিয়ার ভেতরে ফ্লাইং গুলো সব মাল্টিপল সেক্টর ফ্লাইট, সিঙ্গল সেক্টর বা 2 সেক্টর ফ্লাইট হয়ই না প্রায় বলতে গেলে, তো ওই রেস্টটা নিতেই হয়, তো তখন আর মানে ইচ্ছা করে না, বডি দেয় না যে কোথাও বাইরে যাই। কিন্তু এই আলট্রা লং হল ফ্লাইটস গুলোতে মাইন্ডটা ফ্রেশ করাও একটু দরকার। এত ঘন্টা মানে 17 ঘন্টা 18 ঘন্টা একটা এয়ারক্রাফট কনফাইন্ড স্পেসের মধ্যে থাকার পরে যখন সে হোটেলে যায়, হোটেলে গিয়ে একটু রিল্যাক্স করে নিয়ে, একটু ঘুমিয়ে নিয়ে, একটু ঘুরে ফিরে মানে ফ্রেশ হয়ে যাওয়াটা একটু দরকার। তো সেই জন্য ওদের রেস্ট পিরিয়ডটাও বেশি, তো সেই জন্য কেন কি জাস্ট এই আওয়ার্স অফ ট্রাভেল না, ওরা এতগুলো টাইম জোন যে ক্রস করে যাচ্ছে, বডিটাকে একটু অ্যাডজাস্ট করতে দিতে হয়। পুজো আসছে সামনেই, এটা তো বাঙালির জন্য ভীষণ রকম ভাবে ঘোরার সময়। মানে আপনাকে যদি বলি, আপনি 5টা জায়গা সিলেক্ট করে দিন যে এই 5টা জায়গায় একবার লাইফে ট্রাভেল করা অবশ্যই উচিত, কোন 5টা জায়গা আপনি সিলেক্ট করবেন? সত্যি কথা বলতে যতদিন ফ্লাইং করতাম, পুজোর সময় প্রায় কলকাতায় থাকাই হতো না। ছুটি নিতেন না ওই সময়? না না, ছুটি আরো কত বাঙালি পাইলট আছে, সবাই যদি ছুটি নিয়ে নেয় তাহলে তো এয়ারলাইনই বসে যাবে করে হবে। তো এই পুজোর যে আবহাওয়াটা সেটা খুব সুন্দর। কতটা পুজো করি সেটা আলাদা, কিন্তু ওই আবহাওয়াটা মানে ওই এনভায়রনমেন্টটা এনজয় করতে আমার খুব ভালো লাগে। ওই সকালবেলা ঢাকের আওয়াজে উঠছি, মন্ত্র শুনছি, একটা মানে পুরো গন্ধ, মানে বাতাসে একটা সেই ধুনুচির গন্ধ, ওইটা জিনিসটা ফিল করতে খুব ভালো লাগে। তো সেজন্য পুজোর সময় আমি কোথাও যাওয়া প্রেফার করি না। আমি ইনফ্যাক্ট যতজনকে বলি, সবাইকে বলি যে পুজোর সময় কলকাতায় আসো। আর সবাই বলে যে ভীষণ ভিড় হয়, কি করে ঘুরবো না, এখন অনেক সিস্টেম্যাটিক হয়ে গেছে জিনিসপত্র, ঘুরে ভালো করে দেখাই যায়। আর ওই যে মানে এরকম তো পুজো গণপতি আপনার বম্বেতেও হয়, কলকাতার মতন পুজো সিআর পার্কেও হয়, অন্য অন্য বিভিন্ন স্টেটেও হয়, কিন্তু মানে পুরো ওয়েস্ট বেঙ্গল যেরকম ভাবে পুজোটাকে সেলিব্রেট করে সেইটা আমার মনে হয় না কোথাও হয়। মানে যারা ওই রকম সব জায়গায় থাকেও তারা বলে এটা ডিফারেন্ট ভাইব অল টুগেদার। তো ওইটা এক্সপিরিয়েন্স করতে আমি আমার সব কলিগসদের ফ্রেন্ডসদের বলি প্লিজ কলকাতায় আসো, এসে দেখো, এটা মানে সত্যি দেখার মতন। আর এখন তো ইউনেস্কো ওটাকে মার্ক করেছে, তো সেই জন্য সত্যি দেখার মতন। আমি কোথাও যেতে প্রেফারই করি না। আদারওয়াইজ সব জায়গায় আমার ঘুরতে খুব ভালো লাগে। আপনি যে 5টা যেতে বলছেন না, আমি আপনাকে বলতেই পারবো না ওরকম করে যে কোথায় আমি যেতে চাই। হ্যাঁ, কিছু উইশ লিস্টে আছে হয়তো এগুলো করতে চাই, বাট সবকিছু করার পরে সবসময় মনে হয় যে আমি কলকাতায় ফেরত আসি। আমার কাছে কলকাতা খুব প্রিয়। স্বাভাবিক। থ্যাংক ইউ ক্যাপ্টেন, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানলাম, অনেক মানে শিখলাম আর কি এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে। ভাল লাগলো কথা বলে আপনার সাথে।